বোরকাওয়ালি মেয়ে যখন বউ। লেখক নাইমুর রহমান। পর্ব ১। আম্মু, নাইম, এই নাইম, তাড়াতাড়ি নিচে আই। আমি মোবাইলে গেম খেলতেছি তখনই আম্মুর ডাক পড়ল, ধুর ডাকার আর টাইম পেল না। আমি খেলা বন্ধ করে নিচে গেলাম। আমি কি হইছে? এইভাবে চিল্লাও কেন? আম্মুনে ধর বাজার থেকে এইগুলো নিয়ে আই, হাতে একটা লিস্ট দিয়ে। আমি পারবো না, আমি কোন দিন বাজার করছি নাকি? আম্মু কোর্স নাই, এখন করবি। আমি আমার মতো পিচ্ছি পোলারে তুমি বাজারে পাঠাচ্ছ, আমাকে যদি রাস্তায় কেউ ধরে টাকাগুলো কেড়ে নেই, না না মুই পারম না। আম্মু তা বললেন হবে না, তোকেই যেতে হবে। আমি পারবো না, আমার ভয় করে না বুঝি। আম্মু তোর ভয়ের গোষ্ঠী উদ্ধার করব, যা বলছি, চোখ গরম করে। আমি তো ভয় কাচুমাচু হয়ে গেছি। কি আর করার বাধ্য হয়ে যেতে হলো। আচ্ছা টাকা দাও। আম্মুই নে ধর। আম্মু আমাকে কিছু দিবে না। আম্মু তোকে কেন দিব? আমি কষ্ট করে বাজারে যাব, আমার বেতন দিতে হবে না, ডেবিল মার্কা হাসি দিয়ে। আম্মু ঝাড়ু টাকই, দাঁড়া তোর বেতন বের করছি। আমি আর ওখানে দাঁড়ালাম না। এক দৌড়ে রাস্তায়। আর মনে মনে ভাবছি টাকা যখন দিল না, তাহলে বাজার থেকে মেরে দিব। আবার আপনারা আমার আম্মুকে বলে দিয়েন না, আমি আপনাদের আপন ভেবে বললাম। যেতে যেতে পরিচয় সেরে ফেলি। আমি নাইম, বাবা মার একমাত্র পোলা, ক্লাস 10-এ পড়ি, বাবা বিদেশে থাকে, মা গৃহিণী, এই নিয়ে আমার হ্যাপি পরিবার। পরিচয় দিতে দিতে বাজারে চলে আসলাম। এসে লিস্ট দেখতে লাগলাম। দেখি শুরুতে পেঁয়াজ লেখা আছে, 2 কেজি। আমিও চাচা পেঁয়াজের কেজি কত? দোকানদার 260 টাকা। যা করেন কেন, পেঁয়াজ তো কেজি 26 টাকা। দোকানদারমজা করব কেন, পেঁয়াজের দাম বেড়েছে, আচ্ছা আপনার জন্য 250 টাকা। চাচা 25 টাকা হবে, হলে 2 কেজি দেন। দোকানদারারে জানতো, আপনি পেঁয়াজ কিনতে আসেন নাই, পেঁয়াজের খোসা কিনতে এসেছেন। আমি মনে হয় এখন মঙ্গল গ্রহে আছি। আম্মুকে দিলাম ফোন, কিছুক্ষণ রিং হওয়ার পর ধরল। আম্মু কি বলবি বল। আম্মু তোমার জন্য একটা গুড নিউজ আছে। আম্মু বল। আমি বলছি কি পেঁয়াজ কিনতে তো সব টাকা চলে যাবে। কেন পেঁয়াজ তো সস্তা আছে। আম্মু পেঁয়াজের কেজি এখন 260 টাকা। দেখ টাকা মারার ধান্দা করবি না। আমি সত্যি বলছি, তোমার মাথায় হাত দিয়ে বলছি। তো কি করবি এখন? তুমি কি পেঁয়াজ ছাড়া রান্না করতে পারবে? যে টাকা দিয়ে পেঁয়াজ কিনবো সে টাকা দিয়ে একটা বড় থেকে রুই মাছ পাবো। পেঁয়াজ ছাড়া রান্না তোর মাথা দিয়ে করব। কি আর করার, 1 কেজি নিয়ে আয়। আমি ওকে বলে কেটে দিলাম। ইসরে আজ তো আর ধান্দা হবে না। সবকিছুর জন্য শালার পেঁয়াজ দায়ী। চাচা 1 কেজি পেঁয়াজ দেন তো। দোকানদারেই নাও। তারপর একে একে সব বাজার শেষ করে, বাসার দিকে হাঁটা ধরলাম। মাঝপথে দাঁড়িয়ে টাকা গুনে দেখি শুধু আর 200 টাকা আছে, যাক কপালে যা আছে, তাই পকেটে ঢুকায় আগে। বাসার কাছাকাছি যখন আসলাম তখন একটা বোরকা পরা মেয়ের দিকে আমার চোখ আটকে গেল, আমি চোখ সরাতেই পারছি না, হা করে তাকিয়ে আছি, কি মায়াবী চোখ জোড়া, যে কেউ তার চোখের মায় পড়ে যাবে, আমি এক ধ্যানে তাকাই আছি, আমি খেয়ালও করি নাই, মেয়েটি আমার সামনে চলে এসেছে। মেয়েটি কি মিস্টার এইভাবে থাকাই আছেন কেন? হাতের থুড়ি বাজিয়ে। মেয়েটির কথাই আমার ধ্যান ভাঙল, এবং সাথে সাথে লজ্জাও লাগলো, আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। মেয়েটি আমাকে আর কিছু বলতে না দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। যাওয়ার সময় পিছনে ফিরে আমার দিকে কেমন করে জানি তাকিয়ে আবার হাঁটা ধরল। সত্যি বলতে আমি ওর চোখের মায় পড়ে গেছি। ও বাসার চলে এলাম। মাই ডিয়ার আম্মু, কই তুমি? ধর তোমার বাজার। দে। এই বলে আমার হাত থেকে নিয়ে নিল, যা ফ্রেশ হয়ে আয় আমি খাবার দিচ্ছি। ওকে। এই বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে খেতে বসলাম, ও বসল। আম্মু আব্বুকে বল,
বিদেশে আর থাকতে হবে না, দেশে চলে আসতে বলে। আম্মু এসে কি করবে? আমি কি করবে মানে, বাবা ছেলে মিলে পেঁয়াজের ব্যবসা করব, আর টাকার পাহাড় বানাবো। আম্মু বকবক না করে খা। আর কিছু না বলে খাওয়া শুরু করলাম। খাওয়া শেষে যখনই উঠতে যাব তখনই আম্মু শুন তোর জন্য প্রাইভেট ঠিক করছি। আমি কোথায়? আম্মু তোদের শাইলা ম্যাডামের কাছে। আমি কি ওই বজ্জাত মহিলার কাছে আমি পড়ব না? আসলে ম্যাম একটু রাগী তো তাই। আম্মু আমি যেতে যখন বলছি, তুই যাবি ব্যাস। আমি আবার আম্মুকে ভয় পাই তাই। আমি হা এই বলে রুমে চলে আসলাম, এসে শুয়ে শুয়ে ফেবুকিং করছি, এমা দেখি গোটা ফেসবুকে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। প্রাইভেটের টাইম হলে বই খাতা নিয়ে ম্যাডামের বাসায় চলে এলাম। ম্যাডামের বাসায় আমাদের এলাকায় তাই আসতে বেশিক্ষণ লাগে না। কলিং বেল চাপ দিতেই কিছুক্ষণ পর দরজা খুলে দিতেই আমি তো বোরকাওয়ালি মেয়ে যখন বউ। লেখক নাইমুর রহমান। পর্ব 2। দরজা খুলে দিতেই আমি তো অবাক। একটা সুন্দরী মেয়ে দরজা খুলে দিল, দেখতে মাশাআল্লাহ। ম্যাডামের মেয়ে আছে সেটা তো জানতাম না, কখনো শুনিনি, মনে মনে ভাবছি, বেড়াতে আসছে মনে হয়। হঠাৎ মেয়েটির ডাকে ভাবনার ছেদ ঘটল। মেয়ে কাকে চাই? আমি ম্যাডামের কাছে পড়তে এসেছি। মেয়েও আসেন, এই বলে মেয়েটা একটা হাসি দিয়ে চলে গেল। হাসিটার মানে কি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা মেয়েটার চোখ দুটো খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি, আবার ভাবনার জগতে ডুবে গেলাম। কোথা থেকে আবার এসে? মেয়েটি কি মিস্টার ওখানে দাঁড়িয়ে থাকবেন নাকি? মেয়েটির কথাই আমি বাস্তবে ফিরে এলাম। আমিও হে আসছি, এই বলে ভিতরে গেলাম। মেয়েটি আমি জানি তুমি কি ভাবছো, তোমাকে এত বছর পর হাতের কাছে পেয়েছি, আহা কি শান্তি, এখন একটু মজা লই, মনে মনে। আমি আসসালামু আলাইকুম। ম্যাডাম ওয়ালাইকুম সালাম, বসো। আমি যে মেম। মেম পড়া বের কর। আমি ধুর আসার সাথে সাথে পড়া, নতুন আসলাম চা নাস্তা না দিয়ে পড়া বের করতেছে, শাকচুন্নি কোথাকার, মনে মনে ভাবছি। ম্যাডাম কি হলো, কি এত ভাবছো বই বের না করে? আমি যে করতেছি। মনে মনে গোষ্ঠী উদ্ধার করতেছি। আপনারা আবার কয়েন না, আমারে ভিটামিন দিবে, সেই রাগী ম্যাডাম। ম্যাডাম কি সমস্যা আছে? আমি সমস্যা তো অনেক আছে, কোনটা রেখে কোনটা বলবো, বিড়বিড় করে। মেম কি বিড়বিড় করতেছ? আমি কিছু না মেম, আমার এই অধ্যায়ের সমস্যা আছে। ম্যাডামকে আমি বুঝিয়ে দিচ্ছি। ম্যাডাম বুঝিয়ে দিতে লাগলো। বুঝিয়ে দেওয়া শেষে ম্যামো মিম, ওর জন্য নাস্তা নিয়ে আই। মিম নামটা শুনে আমার মনের মধ্যে কেমন যেন করে উঠল, নামটা খুব পরিচিত মনে হচ্ছে, ধুর মাথা কাজ করছে না। যাক ম্যাডাম দেখতেছি রাগী হলেও মনের দিক দিয়ে ভালো আছে। আমি না ম্যাডাম তার কোন দরকার নেই। ম্যাডামতা বললে হবে না, তুমি আমার বান্ধবীর ছেলে, আজ অনেক দিন পর এলে। মেয়েটা কিছুক্ষণ পর নাস্তা নিয়ে এল। তাহলে এর নাম মিম, যেমন মেয়ে তেমন নাম। আমি ম্যাডাম একে তো চিনলাম না। ম্যাডাম সে কি তুমি ওকে চিনতেছ না, ও আমার মেয়ে। আমি কি? ম্যাডাম ছোটবেলায় তোমরা একসাথে খেলতে, কত দুষ্টুমি করতে, সব কিছু ভুলে গেলে। আসলে আমার সত্যি কিছু মনে নেই। মিম মুচকি মুচকি হাসতেছে। কিছু মাথায় আসছে না। আমিও আজকের মতো পড়া শেষ করে বাসায় চলে এলাম। রুমে এসে ভাবতে লাগলাম। ম্যাডামের মেয়ে আমার খেলার সাথী ছিল, তা আমার মনে নেই, যাই আম্মুর কাছ থেকে জিজ্ঞেস করে আসি। আম্মুর রুমে এসে আমি আম্মু কি করছো? আম্মু দেখতেছোস না, কিছু বলবি? আমি ম্যাডামের মেয়ে আছে, সেটা তো জানতাম না, তুমি তো বলো নাই। আম্মু সে কি তোর মনে নেই, তোরা ছোটবেলায় সবসময় একসাথে থাকতি, কত দুষ্টুমি করতে, একজনের চকলেট একজনে ছুরি করে, খেয়ে ফেলতি, তা নিয়ে তোদের মারামারি শুরু হয়ে যেত। আমিওর নাম কি? আম্মু মিম। পাঠক ভাই ও বোনেরা আপনাদের জন্য নেক্সট পর্ব পড়ার জন্য সুযোগ রয়েছে, আপনাদের সবার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে, ওই গ্রুপে নেক্সট পর্ব আপলোড করা হলে সাথে সাথে গ্রুপের লিংক দেওয়া হবে,
আর আপনারাও নেক্সট পর্ব পড়তে সুবিধা হবে, তাই যারা যারা এই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চান তারা আমাকে ইনবক্স করুন। গ্রুপের নাম এনআর স্টোরি। তাই তো বলি ম্যাডাম যখন নামটা ধরল, আমার এমন কেন লাগলো? আমার তো কিছুই মনে পড়ছে না। আম্মু মনে পড়বে কেমনে? ও যখন 5 বছর ছিল তখন ওকে ওর নানুর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, এরপর থেকে তোদের আর দেখা হয়নি। আমিও। আম্মু তা হঠাৎ ওর কথা জিজ্ঞেস কেন করলি? আমি আজকে পড়তে গেছি যে তখন ম্যাডাম পরিচয় করাই দিছে। আম্মু সে কি মিম মামুনি কখন আসছে? আমি কি জানি? আম্মু আচ্ছা মিমকে কাল তোর সাথে নিয়ে আসিস। আমার আর কাজ নাই, মুই পারম না। এই বলে রুমে চলে গেলাম। রাতে খাওয়ার সময় হলে খেয়ে শুয়ে পড়লাম। সকালে আম্মু ওই উঠো। আমি না আরেকটু ঘুমাই। আম্মু আর ঘুমাতে হবে না, স্কুলে যেতে হবে তো। আমি আচ্ছা উঠছি, যাও। আম্মু এখনই উঠো, আমি গেলে তুই আবার ঘুমিয়ে পড়ি, আমার সামনে উঠো। আমি ধুর ভাল্লাগে না, এই বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে স্কুলের জন্য রেডি হয়ে নাস্তা করতে নিচে গেলাম। নাস্তা করে আম্মুকে বলে বেরিয়ে গেলাম। রাস্তায় হাঁটতেছি আর গান করতেছি। প্লাস একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে প্লাস এই গানটা করতেছি। হঠাৎ সামনে তাকিয়ে দেখি সত্যিই একটা বোরকা পরা মেয়ে যাচ্ছে, গাইছি গান, এখন দেখতেছি সত্যি সত্যি বোরাওয়ালি। আমারও মেয়েটিকে দেখার ইচ্ছে হলো। তাই আমি মেয়েটিকে ডাক দিলাম। মেয়েটা পিছনেই ফিরতেই। বোরকাওয়ালি মেয়ে যখন বউ। লেখক নাইমুর রহমান। পর্ব 3। মেয়েটিকে ডাক দিতেই শালা আমি তো অবাক। এত দেখি কালকের সেই মেয়েটা, মানে রাস্তায় যার চোখের মায় পড়ে গেছিলাম। মেয়েটি সাথে সাথে দাঁড়িয়ে গেল। আমি আবার মেয়েটির চোখের মায় পড়ে গেছি, এক পলক তাকিয়ে আছি। মেয়েটিই যে মিস্টার এইভাবে থাকাই আছেন কেন? মেয়েটির কথাই আমার ঘোর কাটল। আমি কই ইস কি লজ্জা, আমি মাথা নিচু করে ফেললাম। মেয়েটি আপনি কালকের সেই ছেলেটি না? আমি না না মানে নে, হ্যাঁ। মেয়েটি আপনি তোতলা নাকি? আমি তোতলা হতে যাব কেন, কি সব বলছেন? মেয়েটি তাহলে এইরম করেন কেন? আমি না মানে আসলে আমি কোন মেয়ের সাথে কথা বলি নাই তো তাই। আমার না মেয়েদের সাথে কথা বলতে লজ্জা করে, লজ্জা মাখা কণ্ঠে। মেয়েটি আইসে আমার লজ্জাবতী। আমি আপনার হতে যাব কেন? মেয়েটি চান্দু তুমি তো দেখতেছি খুব দুষ্টু হয়েছ, তোমার দুষ্টামি বের করছি মনে মনে। আমি বেঁচে আছেন নাকি? মেয়েটি তো কোথায় যাব, আচ্ছা কি জন্য ডাকলেন সেটা বলেন। আমার আবার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আমি কোন স্কুলে যাবেন? মেয়েটি একটি স্কুলের নাম বলল, স্কুলের নাম বললাম না আবার আপনারা ওকে দেখতে চলে আসবেন, ওর কি যে চোখের মায়া। আমি ও তো ওই স্কুলে পড়ি, চলেন একসাথে যাওয়া যাক। মেয়েটি হোম চলেন। দুজনে পাশাপাশি হাঁটতেছি, আমার কেমন কেমন জানি লাগতেছে। আমি আচ্ছা আপনাকে তো কোনোদিন স্কুলে দেখি নাই, নতুন নাকি? মেয়েটি হোম। আমিও, দূর শুধু বকবক করেই যাচ্ছি, আপনার নামটা তো জানা হলো না। মেয়েটি আমি নুসরাত, আপনি? আমি নাইম, আপনি কোন ক্লাসে ভর্তি হয়েছেন? মেয়েটি ক্লাস 10-এ। আমিও, যাক ভালো হলো, ওর মায়াবী চোখগুলো প্রতিদিন দেখতে পারবো। কথা বলতে বলতে স্কুলে চলে আসলাম। দুজনে একসাথে ক্লাসে প্রবেশ করলাম। ওমা দেখি আমার বন্ধুরা ভূত দেখার মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি গিয়ে ওদের পাশে বসলাম। আমি কিরে হালা এইভাবে থাকাই আছস কেন? রাকিবতর সাথে বোরকাওয়ালিটাকে? আমি কেউ না। রাফি বুঝি সব বুঝি। আমি বেশি বুঝিস বলে তো পরীক্ষায় আন্ডা মার্স। রাফি দেখ আমার একটা মান সম্মান আছে, তুই কিন্তু আমাকে অপমান করছিস। আমি রাখ তোর অপমান, ক্লাসে মন দে। তারপর স্যারের কথায় মনোযোগ দিলাম। হঠাৎ মেয়েটির দিকে চোখ পড়তেই দেখি ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, ধুর আমি কি মেয়ে করছি, ওর নাম তো নুসরাত। আমি ওর দিকে তাকাতেই ও চোখ ফিরিয়ে নিল, কিছুই তো মাথায় আসছে না। এইভাবে ক্লাস শেষ করে বাইরে বের হয়ে ওর জন্য অপেক্ষা করতে থাকি। ও বেরিয়ে এলে
আমি চলেন যাওয়া যাক। নুসরাত ও হুম, চলেন। আসার সময় তার সাথে তেমন কথা বলিনি। কতদূর আসার পর, নুসরাত দাঁড়িয়ে গেল, আর ভাবতে লাগলো, এই রে আমি যদি ওর সাথে যাই তাহলে তো ও আমার বাসা ছিনে ফেলবে, আমাকে সন্দেহ করবে। আমি কি হলো দাঁড়িয়ে গেলেন কেন? নুসরাত না মানে আমার একটু কাজ আছে, আপনি চলে যান। আমি ওকে বাই। তারপর বাসায় এসে সুজা রুমে চলে গেলাম, তারপর গোসল করে নিচে খাবার খেতে চলে আসলাম, খাওয়া শেষ করে রুমে চলে গেলাম, গিয়ে শুয়ে শুয়ে মেয়েটার কথা ভাবতেছি, কেন জানি না ওর প্রতি টান অনুভব করি। তারপর প্রাইভেটের টাইম হলে, বই খাতা নিয়ে যখন বেরিয়ে যাব। আম্মু আসার সময় মিম মামুনিকে নিয়ে আসবি। আমি পারবো না, এই বলে বেরিয়ে গেলাম। ম্যাডামের বাসার সামনে এসে কলিং বেল বাজানোর সাথে সাথে ম্যাডামের মেয়ে মানে মিম, দরজা খুলে দিল। মিম কেমন আছো নাইম? আমি ভালো আপনি? মিম ভালো, ওই কুত্তা তুই আমাকে আপনি করে কথা বলতেছস কেন? আমি কি বেয়াদব মেয়েরে বাবা, সুন্দর করে কথা কন, অপরিচিতদের সাথে কিভাবে কথা বলে জানেন না? মিম নাইম তোমার কিছু মনে পড়ছে না? আমরা একসাথে কত খেলা করেছি, কত মারামারি করেছি। আমি না, মনে পড়ছে না, ওকে রাগানোর জন্য বললাম। মিম আর কিছু না বলে চলে গেল। ওর চোখের কোণে পানি দেখলাম। আমি কি এমন বললাম যে ওর চোখে পানি, সেগুলো পরে ভাবা যাবে। আমি সুজা টেবিলে গিয়ে বসলাম। ম্যাডাম আসলে পড়া শুরু করলাম। পড়তে পড়তে পেটের ভিতর সামস ভাইয়ের গান শুরু হয়ে গেল, মানে খিদে লাগছে। কাল প্রথম আসছি বলে নাস্তা দিছিল। আজ আর দিচ্ছে না, আম্মু তোমার বান্ধবী এত কিপটা কেন, মনে মনে। পড়া শেষ করে যখনই আসতে যাব, তখনই। মিমুই আমাকে ফেলে চলে যাচ্ছ কেন? আমি ওর দিকে তাকাতেই টাস্কি খেয়ে গেলাম, উফ বলে বুঝাতে পারবো না, নীল ড্রেস সাথে হিজাব। আপনি কোথায় যাবেন? মিম তোমার সাথে তোমাদের বাসায়, তোমার আম্মুকে দেখতে, সেই কখন দেখেছি। ম্যাডাম ওকে সাথে করে নিয়ে যা। আমি ওকে আসেন। মিম তো মহা খুশি। তারপর দুজনে বাসার দিকে রওনা দিলাম। দুজনে পাশাপাশি হাঁটতেছি তখন। মিমাচ্ছা তোমার গফ নেই। আমি এইটা কি আবার? না জানার ভান করে। মিমমা যেন ছোট বাচ্চা, আসো একটা পাপ্পি দি। আমি কি মেয়েরে বাবা লজ্জা সরম কিছু নাই। মিমশুন তোমার থাক বা না থাক আজ থেকে কোন মেয়ের দিকে তাকাবে না। আমি বললেন হলো। মিম একবার তাকিয়ে দেখ, তখন দেখবি। আমি কি গুন্ডি মেয়েরে বাবা। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর আম্মু দরজা খুলে দিল। আম্মু কিরে তোর সাথে এই মেয়েটাকে? আমি তোমার বান্ধবীর গুন্ডি মেয়ে। মিমদিক গুন্ডি বলবে না একদম, ভালো হবে না কিন্তু, দাঁড়া আগে আন্টিকে সালাম করেনি। পাঠক ভাই ও বোনেরা আপনাদের জন্য নেক্সট পর্ব পড়ার জন্য সুযোগ রয়েছে, আপনাদের সবার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে ওই গ্রুপে নেক্সট পর্ব আপলোড করা হলে সাথে সাথে গ্রুপের লিংক দেওয়া হবে, আর আপনারাও নেক্সট পর্ব পড়তে সুবিধা হবে, তাই যারা যারা এই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চান তারা আমাকে ইনবক্স করুন, গ্রুপের নাম, এনআর স্টোরি। এই বলে আম্মুকে পায়ে ধরে সালাম করল। আম্মু আরে মিম উঠো, তুমি কত বড় হয়ে গেছো, অনেক সুন্দর হয়েছো আগে থেকে। মিম কেমন আছেন? আম্মু ভালো মা, তুমি কেমন আছো? মিম ভালো। আম্মু তোমাকে সেই কবে যে দেখেছি, আমাদের ভুলে গেছো মনে হয়। মিমোনা আন্টি, আমি আপনাদের সবসময় মনে রাখছি, আপনাদের কথা আম্মুর কাছ থেকে জিজ্ঞেস করতাম। আমি এইখানে দাঁড় করাই থাকবে নাকি? আম্মু আমি তো বলেই গেছি, আসো মা ভিতরে আসো। আমাকে আসতে বলবে না। আম্মু না তোর আসতে হবে না। আমিও এখন ওই গুন্ডিটাকে পাইছো আমাকে আর দরকার নেই। মিম কি বললি তুই? রেগে একেবারে লাল টমেটো হয়ে গেছে প্লাস ইচ্ছে করছে সস বানিয়ে খেয়ে ফেলি। এই বলে যখন আমার দিকে তেড়ে আসতে যাবে তখনই। বোরকাওয়ালি মেয়ে যখন বউ। লেখক নাইমুর রহমান। পর্ব 4। যখনই আমার দিকে তেড়ে আসতে যাবে, তখনই দরজার সাথে হোঁচট খেয়ে সুজা আমার উপর। আমি সামলে উঠার আগেই নিচে পড়ে গেলাম।
আমি নিচে ও উপরে। কেউ কিছু বলছি না, একজনের দিকে একজন তাকিয়ে আছি, কেমন মানি আমার খুব ভালো লাগছে। এতক্ষণ ধরে আম্মু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কাণ্ড দেখছে, আর চোখগুলো হাঁসের ডিমের মতো করে ফেলেছে। আমি আমাকে মেরে ফেলবেন নাকি? উফ, এক্কেরে আটার বস্তা, সরেন আমার উপর থেকে। তারপর ও তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে গেল। মিমেই কি বললা? আমি আটার বস্তা তাই না? চোখ দুটো লাল করে। আমি তা নয়তো কি, আটার বস্তা না পানির বস্তা, মজা করে। আম্মুই তোরা থামবি, কতদিন পর মেয়েটি এলো, আর তুই ওর সাথে ঝগড়া করতেছিস, মা তোমার কোথাও লাগেনি তো? মিমোনা আন্টি আমি ঠিক আছি। আমিই আদিক্ষেতা দেখে আর বাঁচি না। এই বলে আমি আমার রুমে চলে গেলাম। এসে ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি ও মায়ের সাথে বসে গল্প করছে। আমি গিয়ে ওদের সাথে গল্প করতে লাগলাম। এভাবে গল্প করতে করতে ডিনারের টাইম হলে আম্মু খেতে ডাকে। আমি একটা চেয়ার টেনে বসে পড়লাম। মিম আমার সামনাসামনি বসেছে। আম্মু খাবার দিলে খাওয়া শুরু করলাম। হঠাৎ পায়ে কিসের যেন স্পর্শ অনুভব করলাম। নিচে তাকিয়ে দেখি মিম পা দিয়ে সুরসুরি দিচ্ছে। আমি ওর দিকে তাকিয়ে দেখি ও মিটিমিটি হাসছে। আমি আবার খাওয়া শুরু করলাম। খাওয়া শেষ করে যখনই উঠতে যাব তখনই মিম নাইম আমাকে একটু বাসায় দিয়ে আসো। আম্মুসে কি মা, এতদিন পর এলে, না আজ এইখানে থাক কাল সকালে যেও। মিমোনা আন্টি অন্য একদিন আসবো, আজ আসি, নাইম চল। আমি পারবো না। মিম কেন? আমি আমার ভয় করতেছে, এত রাতে বাড়ির বাইরে যেতে, আমি পারবো না বাবা। মিমতা হলে আমি একলা যাব। আম্মু তোর ভয়ের গোষ্ঠী কিলায়, ও মেয়ে মানুষ একা একা যাবে কেমন করে, চোখ গরম করে। আমি তো ভয়, না থাক বললাম না, আবার আমার কষ্টে গড়া মান সম্মানের দাগ পড়বে। আমি আমার মতো শিশুর দিকে এইভাবে ধমকাচ্ছ কেন? আমি যাচ্ছি তো। মিমেই তো গুড বয়। আমি গুড না বেড সেটা পরে জানতে পারবি, শাকচুন্নি কোথাকার মনে মনে। আমি, চলেন। আম্মু আবার আসবে কিন্তু। মিমোহুম এখন আসি তাহলে, চল আমাকে উদ্দেশ্য করে। আমি হুম। তারপর দুজনে বেরিয়ে গেলাম। নির্জন রাস্তায় দুজনে পাশাপাশি হাঁটতেছি, কেউ কিছু বলছি না। হঠাৎ মিম আমার হাত ধরে ফেলল। আমার গায়ে একটা কম্পন দিয়ে উঠল, আসলে এর আগে কোন মেয়ের হাত ধরিনি তো তাই। আপনি আমার হাত ধরলেন কেন? ছাড়েন বলছি। মিম আমার না খুব ভয় করছে, এর আগে কোনোদিন এত রাতে রাস্তায় নামি নাই তো, করুণ ভাবে বলল। আমি ওকে, তবে আমার কিন্তু লাগছে। মিম কি লাগছে? আমি সুরসুরি লাগছে। বলার সাথে সাথে ও হেসে দিল। মিম পাগল ছেলে। আমি হয়েছে এবার চুপ করে হাঁটেন। তারপর দুজনে হাত ধরে চুপচাপ হাঁটতেছি। দুজনকে মনে হচ্ছে প্রেমিক প্রেমিকা, বাস্তবে কিন্তু খাঁটি সিঙ্গেল। আমার অন্যরকম অনুভূতি হচ্ছে, আপনাদের ধরতে ইচ্ছে হচ্ছে বুঝি। হাঁটতে ওদের বাসায় এসে গেলাম। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর ভ্যাডাম দরজা খুলে দিল। আমি মিমকে দিতে এলাম, আমি এখন যাই। মেম যেতে পারবে তো, না হয় এখানে থেকে যাও। আমি না মেম, পারবো, আমি তাহলে যাই। মেমাচ্ছা সাবধানে যেও। আমি আর কিছু না বলে হাঁটা ধরলাম, কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। এসে রুমে গিয়ে শুয়েই ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুর ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। রাস্তায় হাঁটতেছি। পাঠক ভাই ও বোনেরা, আপনাদের জন্য নেক্সট পর্ব পড়ার জন্য সুযোগ রয়েছে। আপনাদের সবার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে, ওই গ্রুপে নেক্সট পর্ব আপলোড করা হলে সাথে সাথে গ্রুপের লিংক দেওয়া হবে, আর আপনারাও নেক্সট পর্ব পড়তে সুবিধা হবে। তাই যারা যারা এই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চান তারা আমাকে ইনবক্স করুন। গ্রুপের নাম এনআর স্টোরি। এমা আবার দেখি কালকের সেই বোরকাওয়ালি দাঁড়ায় আছে। আমি হায়, কারো জন্য অপেক্ষা করছেন বুঝি। নুসরাত না আপনাকে আসতে দেখে দাঁড়াইছি, একসাথে যাওয়ার জন্য। আমিও তাহলে চলেন। দুজনে হাঁটতেছি। আমি আচ্ছা, আপনার বাসা কোনটা? এলাকায় নতুন আসছেন মনে হয়।
নুসরাত: হা। আমি আপনার বাসা কোনটা? নুসরাত: তোমার মেয়ে, বলে আটকে গেল। এই রে কি বলে ফেলছিলাম, আরেকটু হলেই তো ধরা খাইলাম। আমি কি? নুসরাত: কালকে আপনাকে যেখান থেকে বিদায় দিচ্ছিলাম, ওখান থেকে একটু ডানে গিয়ে আবার বামে। আমি আর কিছু বললাম না, নীরবে হাঁটছি। নীরবতা ভেঙ্গে আমি: আচ্ছা, আমরা কি আগাইতে পারি? নুসরাত: মানে? আমি মানে, তুমি করে বলতে পারি। নুসরাত: হুম। ওর সাথে কথা বলতে বলতে স্কুলে চলে এলাম। আমি ওর আগে ক্লাসে চলে গেলাম, ক্লাস শেষ হলে আবার দুজনে একসাথে বাসার দিকে রওনা দিলাম। ওর বাসার সামনে এসে পড়লে ওকে বিদায় দিয়ে আমিও আমার বাসায় চলে আসলাম। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর দরজা খুলতেই বোরকাওয়ালি মেয়ে যখন বউ। লেখক নাইমুর রহমান। পর্ব ৫। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর দরজ খুলে দিতেই শালা আমার তো পেন্ট নষ্ট হওয়ার অবস্থা। আম্মু দেখি হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে, আর ব্যাঙের মতো, ধুর সাপের মতো ফুঁসছে। আমি তো ভয় কাবু হয়ে গেলাম, মুয়ে তো কিছুই হরি নাই। আমিও গো আম্মু, তুমি এইভাবে খাড়াই আছেন কিল্লাই? অনুর: আম্মু আছেন নবাবের বেটা, আপনার অপেক্ষা করতেছি। আমি তো হাতে ঝাড়ু কেন? আম্মু: সেটা কিছুক্ষণ পর টের পাইবেন, আসেন বাইরে দাঁড়িয়ে থাকবেন নাকি? আমিও: মা এত সম্মান কয়রা রাখুম, আজ ঝাড়ু থেরাপি খেতে হবে, অবস্থা বেশি ভালো না। আম্মু: কিরে কি ভাবিস? আমি ভাবতেছি, তুমি আমাকে আজ যেভাবে সম্মান দিয়ে কথা বলছো, এত সম্মান আমার শ্রদ্ধা ভাজন ডেডিকে করছো কিনা সন্দেহ। আম্মু: কি বললি? এই বলে আমার কান টেনে ধরে বাসার ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। আম্মু: এইবার বল, কোন মেয়ের সাথে এত লুতুপুতু করতেছোস? এই রে আম্মা কেমনে জানলো? আমি কি সব আজে বাজে কইতেছ? তোমার শরীর ঠিক আছে? এই বলে কপালে হাত দিতে যাব তখনই আম্মু দিল একটা হাঁটু বরাবর। আম্মু বল, মেয়েটাকে? আমি আই কেনে জেন্নুম, আমার তো মেয়ে মানুষ দেখলেই কেমন কেমন মানি করে। আম্মু: কি করে? আমি শরম করে, আমি মেয়েদের থেকে 2 হাত দূরে দূরে থাকি, আর তুমি বলছো আমি নাকি? ছি, আমার কইতেই লজ্জা করতেছে। আম্মু: তোর লজ্জার গোষ্ঠী কিলায়, বল এসব কতদিন ধরে চলছে? আমি: আচ্ছা আগে বল, কোন হারামি আমার নামে এত বড় অপবাদ দিচ্ছে? আম্মু: সেটা তোর জানতে হবে না, ঝাড়ু থেরাপি দিব নাকি, সত্যিটা বলবি। আমি হাজার বললেও বিশ্বাস করবে না, যে আম্মুর কানে এই বিষটা সে ডোজ ভালো করেই দিছে। আমি একটা বুদ্ধি করে, আরে মিম যে, কখন এলে? আমি এটা বলতেই আম্মু পিছনে ফিরে, এর ভিতর আমি উদাও, মানে এক দৌড়ে রুমে। আম্মু পিছনে ফিরে কাউকে না দেখে আবার সামনে ফিরতেই দেখে আমি নাই। আম্মু: দুঃখী, আজ তোকে খাবার কে দেয়? আমি ওই দিকে রুমের দরজা বন্ধ করে দিছি। যেভাবে খেপেছে মনে হয় না ধরতে পারলে আস্ত রাখবে। আম্মু তো মুখে যা আসছে তাই বলছে। আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। আর রুম থেকে বের হয়নি। ওপপ পেটের ভিতর হাডুডু খেলা চলছে। ওই দিকে আম্মুর ভয়, এই দিকে পেটের আর্তনাদ। কি করা যায়? বুকে 100 গ্রাম সাহস নিয়ে ডাইনিং টেবিলে গেলাম, দেখি খাবার রাখা আছে। আমি গিয়ে থালায় খাবার নিয়ে যখনই মুখে খাবার তুলছি তখনই কে যেন খাবারের থালা টান দিল। ওমা, এতে দেখি আমার দয়ালু মাম্মি। আম্মু: কি নবাব জাদা, চুপি চুপি এসে খাওয়া হচ্ছে, আজকে আপনার খাবার বন্ধ। আমিও: মা, আগে খাইতে দাও, তারপর যা শাস্তি দিও। মানা, এটাই তোর শাস্তি। আমি যাও খাবো না, এই বলে যখন চলে আসতে যাব তখনই আম্মু: আমিও কিন্তু এখনো খাইনি। আমি সাথে সাথে দাঁড়িয়ে গেলাম। আমি: কি বলছো? তুমি এতক্ষণ না খেয়ে বসে আছো কেন? আম্মু: আমার ছেলে যে না খেয়ে আছে, আমি কেমনে খায়? আমি সাথে সাথে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরলাম, দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল আমার অজান্তেই। আমি তাড়াতাড়ি চোখ মুছে স্বাভাবিক হয়ে আমি তাড়াতাড়ি খেতে বস, আমি তোমাকে খাইয়ে দিল। আম্মু কিছু না বলে খেতে বসল। আমি আম্মুকে খাইয়ে দিতে লাগলাম, আর আম্মু আমাকে। আসলে মায়ের ভালোবাসা এমনি, যত রাগ থাকুক তবুও সন্তানের প্রতি এক বিন্দু ভালোবাসাও কমবে না,
মায়ের ভালোবাসা নিঃস্বার্থ। ভালোবাসা। পাঠক ভাই ও বোনেরা, আপনাদের জন্য নেক্সট পর্ব পড়ার জন্য সুযোগ রয়েছে। আপনাদের সবার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে। ওই গ্রুপে নেক্সট পর্ব আপলোড করা হলে সাথে সাথে গ্রুপের লিংক দেওয়া হবে, আর আপনারাও নেক্সট পর্ব পড়তে সুবিধা হবে। তাই যারা যারা এই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চান তারা আমাকে ইনবক্স করুন। গ্রুপের নাম এনআর স্টোরি। এইভাবে খাওয়া শেষ করে আম্মু তার আঁচল দিয়ে আমার মুখ মুছে দিল। আমি আজ অনেক তৃপ্তি করে খেলাম। আম্মু হয়েছে যা, এবার রুমে গিয়ে ঘুমা, কপালে চুমু খেয়ে। আমি ওকে মমো। আমি রুমে এসে চিন্তা করতে লাগলাম, কে আম্মুকে এমন একটা মারাত্মক খবর দিল। যে হোক, তাকে একবার হাতের কাছে পাই, আচ্ছাম তো, পচা পানিতে চুবাব। তারপর ঘুমের দেশে পাড়ি জমালাম। যখনই ঘুম থেকে উঠি, তখন ঘড়ির দিকে তাকাতেই আমি অবাক। দুঃখিত এই পর্বটা ছোট করে দেওয়ার জন্য। আজকে বাসায় মেহমান ছিল, তাই পর্বটা ছোট করে লিখলাম, কিছু মনে করবেন না। বোরকাওয়ালি মেয়ে যখন বউ। লেখক নাইমুর রহমান। পর্ব 6। যখনই ঘুম থেকে উঠি, আমি তো ঘড়ির দিকে তাকাতেই অবাক। 4:30 বেজে গেল আর আমি গাদার মতো ঘুমাচ্ছি। ভ্যারামের বাসায় পড়তে যাই 4টা, এখন 30 মিনিট লেট। ম্যাডাম যে রাগী, জানি না কি করে। ধুর, আজকে কার দেখে ঘুম থেকে উঠেছিলাম কে জানে। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে বই নিয়ে তাড়াতাড়ি বের হয়ে গেলাম। কিছুক্ষণ পর ম্যাডামের বাসার সামনে এসে গেলাম। কলিং বাজিয়ে যাচ্ছি, কিন্তু দরজা খোলার নাম নাই। আমার তো ইচ্ছে করছে দরজাটা ভেঙে ফেলি। অনেকক্ষণ পর দরজা খুলে দিল। দেখি মিম দরজা খুলে দিছে, আর মুখ টিপে হাসতেছে। আমি কি হলো, হাসেন কেন? আজকে থেরাপি কেমন খেলে চান্দু? মিম মনে মনে ভাবছে। মিমোনা কিছু না এই বলে চলে গেল। আমি আর কিছু না বলে ভিতরে চলে গেলাম। গিয়ে দেখি শ্রদ্ধেয় শিক্ষিকা বসে আছেন। আমি আসসালামু আলাইকুম। মেমো আলাইকুমুস সালাম, রাগে কটমট করতে করতে। মেমেক্ষণ দেরি হলো কেন? আমি আসলে। মেম কি বলবি সুজাসুজি বল, ধমক দিয়ে। আমি মেম এত ধমক দেন কেন? বলছি তো। আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। মেম সামনে তোর পরীক্ষা আর তোরও পড়ার প্রতি কোন খেয়াল নেই। দেখ, এখন থেকে সব পাইজলামি বাদ দিয়ে পড়াশোনা কর। আমি মেম, আমাকে কি আপনার এরকম মনে হয়? আর মতো ভালা পোয়া, এই এলাহাত আর ন পেবে, একটু লজ্জা মাখা কণ্ঠে। মেম হয়েছে বই বের কর। আমি হুম। পাঠক ভাই ও বোনেরা, আপনাদের জন্য নেক্সট পর্ব পড়ার জন্য সুযোগ রয়েছে। আপনাদের সবার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে। ওই গ্রুপে নেক্সট পর্ব আপলোড করা হলে সাথে সাথে গ্রুপের লিংক দেওয়া হবে, আর আপনারাও নেক্সট পর্ব পড়তে সুবিধা হবে। তাই যারা যারা এই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চান তারা আমাকে ইনবক্স করুন। গ্রুপের নাম এনআর স্টোরি। বই বের কর, বসে আছি। মেম্বারির কাজ করছস? আমি হুম, এই মাত্র করে এলাম। মেম কয় দেখি তো। আমি সে কি মেম, এইখানে কেমন করে দেখবেন? মেম মানে? আমি মানে বাড়ির কাজ, তো বাড়িতে করে আসছি। যদি দেখতে চান, তাহলে আমার সাথে বাড়িতে চলেন, কাজও দেখবেন, চা নাস্তাও করে আসবেন। মেমেই মিম বেতটা আনতো। আমি মেম বেত দিয়ে কি করবেন? মেম একটা গাধাকে পিটার জন্য। আমি এইখানে তো কোন গাধা দেখতে পাচ্ছি না। মেম সেটা একটু পর দেখতে পাবি। মিমেই নাও তোমার বেত। মেম ওর হাত থেকে বেতটা নিয়ে। মেমহাত পাত। আমি টাকা দিবেন বুঝি? না না, আমি নিতে পারবো না। আম্মু বলেছে কেউ কিছু দিলে না নিতে। মেম তো রেগে বুম, কোন সময় ফাটবে আল্লাহ জানেন। মেমো তুই হাত পাতবি নাকি? ওই দিকে দেখতেছি মিম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে। আমি এই মেয়ে, তুমি এইখানে কি করছো? দেখে না, বড়রা কথা বলতেছে, বড়দের কথা শোনা ভালো না যে, তুমি জান না বুঝি? মিম কি বললি তুই? তুই বড়, হাহা। আমি মেম, ওকে এইখান থেকে চলে যেতে বলেন। মেম না, ও যাবে না, তোকে ওর সামনে পিটাবো। আমি। মেমহাত পাত, আমাকে যদি চেয়ার থেকে উঠতে হয় তাহলে তোর খবর আছে। আমি হাত পাচ্ছি, কিন্তু ওর সামনে মাইগ্রেন না,
আমার একটা 2 কেজি ওজনের সম্মান আছে তো। মেমনা এটাই তোর শাস্তি, তোর মতো বাদরের আবার সম্মান। আমি একটু দরজার দিকে তাকিয়ে দেখি দরজা খোলা আছে, যাক বুদ্ধিটা কাজে লাগায়। আমি ওকে হাত পাচ্ছি। আমি মনে মনে একটা ঝাক্কাস প্লেন করছি, সেটা একটু পর টের পাবেন। মেম যখনই আমাকে মারতে যাবে ঠিক তখনই ম্যাডাম কিছু বুঝে ওঠার আগেই আমি আমার হাত সরিয়ে মিমের হাত টেনে জায়গা বরাবর বসায় দিলাম। অমনি মানে মাইর জায়গা বরাবর পড়ছে। মাইর আমার হাতে পড়ে নাই, মাইর পড়ছে মিমের হাতে। মিম আর ম্যাডাম দুজনেই অবাক। আমি এইটা করব কখনো ভাবতে পারে নাই। মিম হাত ধরে কান্না করে দিল। মেমের হাতে জোর আছে বলতে। ওইদিকে মেম তো রাগে ফায়ার। চোখ দুটো লাল হয়ে গেছে। মেম যখনই চেয়ার থেকে উঠে আমার দিকে তেড়ে আসতে যাবে তখনই আমি বই খাতা নিয়ে দিলাম দৌড়। এক দৌড়ে বাসায়। আমি হাঁপাচ্ছি। আম্মু কিরে তুই এইভাবে হাঁপাচ্ছিস কেন? আমি রাস্তায় কুকুরে তাড়াতাড়ি করছে, মিথ্যে বললাম। মা তো কিছুক্ষণ আগে গেলি, এত তাড়াতাড়ি চলে এলি যে। আমি এমনি, এই বলে রুমে চলে গেলাম। রুমে এসে শুয়ে শুয়ে ভাবছি, ইসস মিমের খুব লেগেছে মনে হয়, ওর চোখের পানি দেখে আমার কেমন যেন লাগছে, আমার জন্য ওকে মাইরটা খেতে হলো, আমি না হয় মাইরটা খেয়ে নিতাম, একটু মজা করতে গিয়ে ওকে কষ্ট দিয়ে ফেললাম, না কাল ওকে সরিয়ে বলে দিব। কিন্তু আমি ওখানে যাব কেমনে, মেম যেভাবে রেগে আছে, মনে হয় না আস্ত রাখবে। পরদিন আমি রাস্তায় সেই কখন থেকে বসে আছি, কিন্তু বোরকাওয়ালির কোন খবর নেই। এইদিকে স্কুলের টাইম হয়ে গেল। মনে হয় আজ আর আসবে না। আমি হতাশ হয়ে স্কুলে চলে এলাম। ক্লাসে বসে আছি আর বারবার দরজার দিকে তাকাচ্ছি। রাফি কিরে এইভাবে ছটপট করস কেন? আমি কিছু না। কিছুক্ষণ পর দেখি মেম ক্লাসে প্রবেশ করল। আমি তো ভয়ে কাঁপতেছি। যদি জানতাম আজ মেমের ক্লাস আছে, তাহলে আজ স্কুলে আসতাম না। আজকে আমার উপর মনে হয় বুলবুল বয়ে যাবে, আমি ঘূর্ণিঝড়ের কথা বলতেছি। সবাই একসাথে, গুড মর্নিং ম্যাম। মেম মর্নিং সিট ডাউন। সবাই বসে পড়লাম। আমি মেম না দেখে মতো বসলাম। মেম পড়ানো শুরু করল। কিন্তু আমার মনোযোগ বোরকাওয়ালির দিকে। আমি জানালার দিকে তাকিয়ে আছি। তখনই মেমেই নাইম দ্বারা। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমি কিছু না বলে দাঁড়িয়ে গেলাম। ম্যাডামের চোখে স্পষ্ট রাগের ছাপ বোঝা যাচ্ছে। আমি তো ভয় কাচুমাচু হয়ে গেছি, আর মনে মনে দোয়া দরুদ পাঠ করছি। মেমেক্ষণ আমি কি পড়ালাম বল? আমি মাথা নিচু করে আছি। মেম কি হলো বল, রিংকার দিয়ে। আমি সরি মেম, মাথা নিচু করে। মেম, তুই এইদিকে আই। আমি কিছু না বলে সামনে চলে গেলাম। মেম দ্বারা আমি আসি, তুই এইখান থেকে নরবি না এই বলে মেম চলে গেল, কিছুক্ষণ পর ফিরে এলে। আমি তো বোরকাওয়ালি মেয়ে যখন বউ। লেখক নাইমুর রহমান। পর্ব 7। কিছুক্ষণ পর মেম ফিরে এল। হাতে দেখি একটা বেত। আমার তো প্রাণ যায় যায় অবস্থা। আমার বুঝতে বাকি নেই যে, মেম কালকের রাগটা আজ তুলবে। মেমেইখানে কেন আসিস, পড়ালেখার ধারে কাছে নেই, বল এতক্ষণ কি পড়ালাম বল। আমি মাথা নিচু করে আছি। মেম কি হলো বল, চিৎকার করে। আমি তখনও মাথা নিচু করে আছি। আমার কোন রেসপন্স না পেয়ে মেম উড়াধুরা শুরু করে দিল। উপপ কি মাইর যে বাবা। আমি মেম প্লিজ মাইরেন না। কে শুনে কার কথা। মেম তার কাজ নিয়ে ব্যস্ত। এইভাবে অনেকক্ষণ মারার পর থামল। মেম যা ক্লাস থেকে বেরিয়ে যা। আমি কিছু না বলে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেলাম, হাঁটতে কষ্ট কষ্টে। মাইরের কারণে সারা শরীর ব্যথায় টনটন টনটন করতেছে। অনেক জায়গায় ফেটে গেছে। আমি জীবনে এমন মাইর খাই নাই। কোন রকম বাসায় এসে কলিং বেল বাজানোর পর আম্মু দরজা খুলে দিল। আম্মু আমার অবস্থা দেখে কান্না করে দিল, বাবা তোর এই অবস্থা কিভাবে হলো? আমি মেম মারছে। আম্মু কেন? আমি পড়া পারি নাই তাই। আম্মু কি এত বড় সাহস, পড়া পারস নাই বলে,
এইভাবে মারবে, কান্না করে। আমি আচ্ছা বাদ দাও, আমি রুমে গেলাম। আম্মু আচ্ছা তুই যা, আমি তোর জন্য তেল গরম করে আনি। আমি কিছু না বলে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আম্মু তেল এনে সারা গায়ে মালিশ করে দিল। মালিশ করা শেষে আম্মু তুই শুয়ে থাক, আমি রান্না করতে গেলাম। পিঠটা বিছানায় লাগার সাথে সাথে ব্যথায় কুকড়িয়ে উঠলাম। কোন রকম উপুর হয়ে শুয়ে আছি। ওই দিকে আম্মু মেমের কাছে ফোন দিয়ে, আম্মু তুই কি করে পারলি আমার ছেলেটারে এইভাবে মারতে, কান্না করে, তুই ওকে যে আঘাতগুলো করছস, ও তো ভালো করে হাঁটতেও পারছে না। মেম চুপ করে আছে, আসলে মেম আমাকে মারার পর থেকে অনুতপ্ত। আম্মু সামান্য পড়া পারে নাই বলে এইভাবে মারতে পারলি, আমি আমার ছেলেকে আজ পর্যন্ত একটা ফুলের টুকাও দিনাই। মেম যখনই কিছু বলতে যাবে, তখনই আম্মু ফোন কেটে দিল। তারপর আমার জন্য খাবার নিয়ে আসল, খাবার খাইয়ে দিয়ে আমাকে ঘুমাতে বলে চলে গেল। আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার খুব শীত লাগতে শুরু করলো, আমি শীতে কাঁপতেছি। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। বিকেলে মা এসে দেখে যে আমি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছি আর গঙ্গাচ্ছি। মা আমার কপালে হাত দিতেই দেখে জ্বরে আমার গা পুড়ে যাচ্ছে। আম্মু ডাক্তারকে ফোন করে বাসায় আনলো। ডাক্তার আমাকে দেখে কিছু ওষুধ লিখে দিয়ে আম্মুকে বলল, ডাহেইগুলো দিনে 3 বার করে খাওয়াবেন। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। পাঠক ভাই ও বোনেরা আপনাদের জন্য নেক্সট পর্ব পড়ার জন্য সুযোগ রয়েছে। আপনাদের সবার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে, ওই গ্রুপে নেক্সট পর্ব আপলোড করা হলে সাথে সাথে গ্রুপের লিংক দেওয়া হবে, আর আপনারাও নেক্সট পর্ব পড়তে সুবিধা হবে। তাই যারা যারা এই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চান তারা আমাকে ইনবক্স করুন। গ্রুপের নাম এনআর স্টোরি। আজ 3 দিন পর আমার জ্বর অনেকটা কমে গেছে। রুমের মধ্যে চোখ বন্ধ করে শুয়ে আছি, এমন সময় বুকে ভারী কিছু অনুভব করলাম। আমি চোখ খুলে দেখি একটা মেয়ে। আমি চেঁচিয়ে উঠার সাথে সাথে মেয়েটা মুখ তুলল। ওকে দেখে তো আমি অবাক, আর কেউ নয় মিম। ও এখানে কেন? ওর চোখে পানি দেখতে পেলাম। মিম এখন কেমন লাগছে? আমি ভালো, কিন্তু আপনি কান্না করছেন কেন? মিম সেটা তুই বুঝবি না, তুই জানিস আমি এতদিন ধরে তোরে না দেখে কত মিস করছি। আমাকে মিস করার কি আছে? মিম কুত্তা, তুই জানস না, তুই তো আমার আটকে গেল, এই রে কি বলে ফেলছিলাম। আমি কি? মিম কিছু না। আসতে পারি? বাইরে থেকে কে যেন জিজ্ঞেস করল। দরজার দিকে তাকিয়ে দেখি বজ্জাত মেমটা। আমি আসসালামু আলাইকুম, অনুমতি নেওয়ার কি আছে, আসেন। এই বলে যখনই উঠতে যাব, মেম থাক থাক এই অবস্থায় উঠতে হবে না। মেম এখন কেমন লাগছে বাবা? আমি জি ভালো। মেম আমাকে মাফ করে দাও বাবা, আমি রাগের মাথায়। আরে আপনি মাপ চাইছেন কেন? আপনি আমার শিক্ষক, আপনি মারতেই পারেন। মেমতাও বাবা। মেমের চোখে পানি দেখতে পেলাম। আম্মু কথা পড়ে বলিস আগে নাস্তা খা, রুমে ঢুকে। মেমনা আমি এখন খাব না, আমি এখন যাই, পরে আসব। মাসে কি, আজ না খেয়ে ছাড়ছি না। মেমাজ না আরেক দিন খাবো। মাতা বললেন হবে না। মেমাচ্ছা মিমকে রেখে যাচ্ছি, আমি এখন যাই। আমার কপালে একটা চুমু দিয়ে চলে গেল। বিকেলে ছাদে দাঁড়িয়ে আছি। হঠাৎ কে যেন কাঁধে হাত দিল। পিছনে ফিরে দেখি মিম। মিমেকা একা ছাদে কি করছো? আমি প্রকৃতি দেখি। মিম আমার পাশে এসে দাঁড়ালো। আমি চুপ করে আছি, তখনই মিমাচ্ছা তুমি কাউকে ভালোবাসো? হঠাৎ মিম এমন প্রশ্ন শুনে আমি অবাক। আপনি শুনে কি করবেন? মিমনা এমনি, আমি না শুনলে কে শুনবে, মনে মনে। আমি না ভাসি না, তবে। মিম তবে কি? আমি তবে একটা মেয়েকে খুব ভালো লাগে। এই কথা শুনে মিমের মনে ভয় ঢুকে গেল। মিমকে কে সে? আমি আমার সাথে পড়ে, একটা বোরকা ওয়ালি মেয়ে, আমি ওর চোখগুলোর মায় পড়ে গেছি, ওর চোখগুলো ঠিক তোমার মতো, এই এলাকায় নতুন আসছে। মিমো নাম কি তার? আমি নুসরাত। এই কথা শুনে মিম মনে মনে প্লাজো ড্যান্স দিচ্ছে,
তার আজ খুব খুশি লাগছে, ওর ইচ্ছে করছে আমাকে জড়িয়ে ধরে পাপ্পি দিতে, তবুও অনেক কষ্টে খুশি আটকে রাখছে। মিমতো তাকে তোমার ভালোবাসার কথা বলে দাও না। আমিও যদি আমাকে ফিরিয়ে দেয়, এই ভয় বলতে পারছি না। মিমতবুও বলে দেখ, ও যদি তোমাকে মনে মনে ভালোবাসে, তাহলে রাজিও হতে পারে। আমি আমার ভয় করে, এর আগে কাউকে বলি নাই তো। মিম ছেলে মানুষের আবার ভয়। আমি আচ্ছা দেখি। আমি আচ্ছা তুমি লেখাপড়া করো না। মিমো না। আমি কেন? মিম কারণ আমার বাই ঠিক হয়ে আছে। আমি কি কখন? মিম ছোটবেলা থেকেই আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমি কার সাথে? মিম তখন দেখতে পাবে, তোর বিয়ের দাওয়াত তুলে দিলাম। মনে মনে। আমিও আচ্ছা নিচে চল। মিম আচ্ছা। নিচে এসে আম্মু ওই তুরা নাস্তা করতে আই। আমি আর মিম একপাশে বসে পড়লাম, নাস্তা শেষ করে। মিমাজ তাহলে আমি আসি। মা আজ থেকে যা। মিমো না, আরেক দিন, আর কয়েকদিন পর পার্মানেন্টলি চলে আসবো, আম্মুর কানে কানে বলল। আম্মু পাজিল, নাইম, ওকে দিয়ে আয়। আমি আচ্ছা। মিমো নাইম তুমি যাও, আমি আন্টির সাথে কথা বলে আসছি। আমি কিছু না বলে বাইরে চলে গেলাম। ওই দিকে। মিম আপনি ওকে এই ব্যাপারে কিছু বলবেন না। আম্মু তুই তো ভারী দুষ্টু। আম্মু আর মিমের মধ্যে অনেক কথা হয়, সেটা আস্তে আস্তে জানতে পারবেন। মিম আচ্ছা বাই। মিম বাইরে আসলে। আমি ওকে তোর বাসায় দিয়ে আসি। পরদিন সকালে। আমি গেলাম। আম্মু না আর কয়েকদিন পর যাস। আমি এখন পুরোপুরি সুস্থ। মা আচ্ছা সাবধানে যা। বাসার বাইরে বের হয়ে তো। আমার চোখ কপালে। বোরকাওয়ালি মেয়ে যখন বউ। লেখক নাইমুর রহমান। পর্ব ৮। মা আচ্ছা সাবধানে যা। আমি বাসার বাইরে এসে আমার চোখ কপালে। কারণ নুসরাত মানে বোরকাওয়ালি, আমার বাড়ির সামনে। আমি ওর দিকে হা করে তাকিয়ে আছি। নুসরাতও কি মিস্টার এইভাবে তাকাই আছেন কেন? মুখটা বন্ধ করুন। ওর কথায় আমার ঘোর কাটল। আমি কি কিছু না, আপনি, থুককু তুমি আমার বাসা কেমনে চিনলে? নুসরাত পরে জানতে পারবে। আমি না এখন বল। নুসরাত তোমাকে ফলো করে। আমি কি চোরের মতো আমাকে ফলো করছো? আমাকে বললে আমি তোমাকে নিয়ে আসতাম না নাকি? নুসরাত আচ্ছা স্কুলের টাইম চলে যাচ্ছা, এখন যাওয়া যাক। আমি না আজকে স্কুলে যাব না, তোমাকে নিয়ে ঘুরতে যাব। এই কথা শুনে মিম তো মহা খুশি। তবুও খুশি মনের মধ্যে রেখে। নুসরাতুরপে মিমকি স্কুল বাদ দিয়ে ঘুরতে যাওয়া, না আগে স্কুল তারপর। আমি প্লিজ, তোমাকে একটা কথা বলার ছিল, যারা তো জানেই আমি ওকে কি বলবো। নুসরাত আগে ক্লাস করব, তারপর যাব ঠিক আছে। আমি আচ্ছা, মুখটা বাপ্পারাজের মতো করে। তারপর দুজনে স্কুলে চলে এলাম। যখনই গেট দিয়ে ঢুকতে যাব, তখনই আমাদের সামনে মেমকে দেখতে পায়। মেম আমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ওইদিকে মিম আমি না দেখি মতো চোখের ইশারা দিয়ে তার মাকে মানে মেমকে কি যেন শিখিয়ে দেয়। মেম নাইম বাবা কেমন আছো? আমি জি ভালো, আপনি কেমন আছেন? মেম ভালো, তা তোমার সাথে এই মেয়েটাকে? আমিও হচ্ছে নুসরাত, এখানে নতুন ভর্তি হয়েছে। মেমতো ও তোমার সাথে কেন? আমি না মানে, ও আর আমি একই রাস্তা দিয়ে আসি তো তাই একসাথে চলে এলাম। মেমাচ্ছা তোমরা যাও। তারপর ক্লাসের দিকে হাঁটা ধরলাম। কিছু দূর যাওয়ার পর নুসরাত আচ্ছা মেমটার নাম কি, না জানার ভান করে। আমি ওনার নাম কটকটি। নুসরাত মানে আমি আস্ত বজ্জাত মহিলা, মনে মায়া দয়া বলতে কিছু নেই। আমার কথা শুনে মিম তো রাগে আগুন, তবুও রাগকে বিস্কুট দিয়ে মানে কন্ট্রোল করলো, আর মনে মনে বলে তুই আমার সামনে আমার মাকে বজ্জাত বলিস? কুত্তা, বিলাই, শেয়াল, আরও কতরকম যে প্রাণীর নাম বলল, তা লিখতে কলমের কালি শেষ হয়ে যাবে। নুসরাতও কি, আমার তো ওনাকে খুব শান্তশিষ্ট মনে হচ্ছে। আমি এই শান্তশিষ্ট, তুমি তো জানো না ওইদিন আমাকে মেরে পিৎজা বানায় দিয়েছিল, কষ্ট করে পিৎজা বানায় খাইতে পারে নাই। নুসরাতও কি বল। আমি কি মাইরটা না দিছিল,
এক মাইরে 3 দিন বিছানায়, এই দেখ ক্ষতগুলো এখনো আছে, ওকে দেখিয়ে। ওই দিকে মিমের আম্মু মানে শ্রদ্ধাভাজন বজ্জাত মেম ফোন করে আমার আম্মুকে সবকিছু বলে দেয়। ক্লাসে এসে আমি আমার জায়গায়, মিম ওর জায়গায় চলে গেল। কিছুক্ষণ পর স্যার আসল। আমি শুধু বোরকা ও আলীর দিকে তাকিয়ে আছি। কখন যে স্যার ক্লাস শেষ করে চলে গেল টেরই পাইনি। তারপর মেম আসল, আমার মনোযোগ তখনও ওর দিকে। পোড়ানোর ফাঁকে মেমের চোখ আমার দিকে পড়তেই দেখে যে আমি এক নজরে যারার দিকে তাকিয়ে আছি। তখন মেমের ঠোঁটের কোণে হাসি ফুটল। আবার মনে মনে ভাবে এইভাবে চলতে থাকলে তো ওর পড়ালেখা নোয়াখালী চলে যাবে। মেম নাইম। মেমের ডাকে আমার হুঁশ ফিরল। আমি জি মেম। মেম পড়ায় মনোযোগ দাও, সামনে পরীক্ষা, এইভাবে করতে থাকলে তো তোমার ভবিষ্যতে অন্ধকার। আমি সরি মেম। ম্যামোহন পড়ায় মনোযোগ দাও। আমি পড়ায় মনোযোগ দিলাম। দেখতে দেখতে মেমের ক্লাস শেষ। তারপর একে একে সব ক্লাস করে বের হলাম। নুসরাতের জন্য অপেক্ষা করতেছি। ও আসলে। আমি তাহলে যাওয়া যাক। নুসরাত ও হুম। তারপর দুজনে হাঁটতে লাগলাম। একটা দোকানের পাশে এসে। তুমি একটু দাঁড়াও, আমি যাব আর আসব। নুসরাত ওকে। আমি দোকানে গিয়ে একটা মিনি লাক্স সাবান কিনলাম, নুসরাতকে প্রপোজ করার জন্য। নুসরাত কাছে এসে। আমি চল। তারপর দুজনে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে এলাম। এসে দুজনে দাঁড়িয়ে আছি। কিছু বলছি না। ওইদিকে মিম মনে মনে বলছে, হারামি কিছু বলছে না কেন, আমার তো আর তার সয়েছে না। নুসরাত তুমি কি জানি বলবে বলছিলে, বললে বল, না বললে বাই। আমি একধনে ভাবছি কিভাবে শুরু করব, যারার কথা আমার কানে ঢোকে নাই। নুসরাতও কি হলো, গা ধাক্কা দিয়ে। আমি ভাবছি। নুসরাতও কি ভাবছ? আমি বলতে ভয় করতেছে। নুসরাত ভয় নেই, বলে ফেল। আমি জানি না কিভাবে বলবো, তবুও না বলে থাকতে পারবো না। এই বলে পকেট থেকে লাক্স সাবানটা বের করে। ওর সামনে হাঁটু গেড়ে বসে। আমি তোমার চোখের মায় সেই প্রথম দেখায় পড়ে গেছি, তোমার চোখগুলো আমাকে কেমন মানি টানে, আমি তোমার চোখের মায় সারা জীবন পড়তে চাই, আমি তোমার শীতের চাদর হতে চাই, তুমি কি আমায় তোমার সাথে সারা জীবন পথ চলার সুযোগ দিবে? তোমার চোখের মায় পড়তে কখন যে তোমায় এ মনে জায়গা দিয়ে ফেলেছি, তা আমিও টের পাইনি, আমি তোমায় ভালোবেসে ফেলেছি, আই লাভ ইউ, সাবানটা ওর দিকে এগিয়ে দিয়ে। বাস্তবে কাউকে সামনাসামনি এইভাবে প্রপোজ করতে পারবো না, কারণ আমি খুব লাজুক। মিম আমার হাত থেকে সাবানটা নিয়ে উচ্চ স্বরে হাসতে লাগলো। আমি কি হলো, আমি তো হাসার মতো কিছু বলিনি, তোমাকে কত সুন্দর করে প্রপোজ করলাম, এইভাবে কবিও পারবে না। নুসরাতেইটা কি, সাবানটা দেখিয়ে। আমি কেন সাবান, আর কি? নুসরাত সাবান দিয়ে কেউ প্রপোজ করে, সবাই করে গোলাপ দিয়ে, আর তুমি হাহাহা। আমি এটা যেই সেই সাবান না, এইটা হচ্ছে হাজারো গোলাপে সমৃদ্ধ লাক্স সাবান, আমি তোমাকে হাজার গোলাপ দিয়ে প্রপোজ করলাম। নুসরাতেইটা তো আগে ভাবিনি। আমি রাখ তোমার ভাবা ভাবি, আগে আমার উত্তর দাও। পাঠক ভাই ও বোনেরা, আপনাদের জন্য নেক্সট পর্ব পড়ার জন্য সুযোগ রয়েছে, আপনাদের সবার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে, ওই গ্রুপে নেক্সট পর্ব আপলোড করা হলে সাথে সাথে গ্রুপের লিংক দেওয়া হবে, আর আপনারাও নেক্সট পর্ব পড়তে সুবিধা হবে, তাই যারা যারা এই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চান তারা আমাকে ইনবক্স করুন, গ্রুপের নাম এনআর স্টোরি। নুসরাত কিসের উত্তর? না জানার ভান করে। আমি স্নেখা, আমি যে এতক্ষণ কষ্ট করে প্রপোজ করলাম, তার উত্তর। নুসরাত আমার সময় লাগবে, কিন্তু মিমের ইচ্ছে করছে এখন চিৎকার করে বলতে, নাইম আমিও তোমাকে ভালোবাসি, সেই ছোট কাল থেকেই, কিন্তু এখন বললে সব মজা চলে যাবে, তাই তাই একটু ভাব নিচ্ছেন। আমি ওকে কাল, আমাকে জানাবে, অবশ্যই হ্যাঁ শুনতে চাই। নুসরাত আজ তাহলে চল, আম্মু চিন্তা করবে। আমি ওকে চল। যখনই হাঁটা ধরব তখনই। বোরকাওয়ালি মেয়ে যখন বউ। লেখক নাইমুর রহমান। পর্ব 9। আমি ওকে চল। যখনই দুজনে হাঁটা ধরলাম অমনি নুসরাত হোঁচট খেয়ে, সুজা আমার উপর পড়ল।
নুসরাত নিজের অজান্তেই আমাকে জড়িয়ে ধরল। আহা কি ফিলিংস, বলে বুঝাতে পারবো না। আমার কেমন কেমন জানি লাগছে। এই বার তো ছাড়। নুসরাত তাড়াতাড়ি ছেড়ে দিল, লজ্জায় মাথা নিচু করে আছে। আমি হয়েছে আর লজ্জা পেতে হবে না, চল যাওয়া যাক। নুসরাত হুম বলে হাঁটা ধরল। আমি ওর পাশাপাশি হাঁটছি। তারপর দুজনে দুজনের বাসায় চলে আসলাম। পাঠক ভাই ও বোনেরা, আপনাদের জন্য নেক্সট পর্ব পড়ার জন্য সুযোগ রয়েছে। আপনাদের সবার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে। ওই গ্রুপে নেক্সট পর্ব আপলোড করা হলে সাথে সাথে গ্রুপের লিংক দেওয়া হবে, আর আপনারাও নেক্সট পর্ব পড়তে সুবিধা হবে। তাই যারা যারা এই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চান তারা আমাকে ইনবক্স করুন। গ্রুপের নাম এনআর স্টোরি। বাসায় এসে দেখি আম্মু ওই দিনের মতো হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। আম্মু আজকে আবার কি করলাম? আম্মু কি করার বাকি রাখছস? আমি কি করলাম বলবে তো? আম্মু বোরকা পরা মেয়েটাকে? আমি কোন বোরকা পরা মেয়ে? আমি কিছু জানি না মনে করছস? আমাকে তোর মেম সব বলছে। এই রে কাজ সারছে, এই বজ্জাতটা আমারে ঠান্ডা পানিতে চুবাইল। তাই তো বলি আম্মুকে দামি সংবাদগুলোকে দেয়। এখন আম্মুকে কি বলি? আমি বজ্জাতটা তোমাকে কি বলছে? আম্মু দেখ নেকামি করবি না, ঝাড়ু পেটা করে তোর বাপের নাম ভুলায় দিব। আমি তো আব্বুর নাম সেই কবে ভুলে গেছি, আবার নতুন করে ভুলার কি আছে? এই বলে সোফায় বসে পড়লাম। আম্মু ঝাড়ুটা নিয়ে চলে গেল, আবারও কিছুক্ষণ পর ফিরে এসে আমার পাশে বসল। আমি চুপ করে বসে আছি। আম্মু তা বাবা মেয়েটাকে কালকে একবার নিয়ে আসিস। আমি কথা শুনে আমার কাশি উঠে গেল। আম্মু কি হয়েছে এইভাবে কাশতেছিস কেন? আমি তোমার কথা শুনে। আম্মু দেখ আমি কিন্তু তোর উপর রেগে নেই, আমি দেখতে চাই আমার ছেলের কেমন পছন্দ। আমি সত্যি বলছো? আম্মু সত্যি, আমার কপালে চুমু খেয়ে। মায়ের কথা শুনে আমার তো প্লাজো ড্যান্স দিতে ইচ্ছে করছে। আমি ভাবতেও পারি নাই যে মা এত সহজে মেনে নিবে। আমি ওকে কাল নিয়ে আসবনি। আচ্ছা আমি রুমে গেলাম, এই বলে রুমে চলে গেলাম। ওই দিকে মিম আজকে পার্কে ঘটে যাওয়া কথাগুলো শুয়ে শুয়ে ভাবছে, আর মনে মনে হাসছে। আজকে ওর সবচেয়ে খুশির দিন, কারণ আজকে ওর ভালোবাসার মানুষ ওকে প্রপোজ করেছে। ও কি ভেবে গান ছেড়ে দিয়ে রুমের মধ্যে নাচানাচি শুরু করে। মিমের আম্মু ওর রুমে এসে দেখে যে যারা নাচতেছে। মেমকিরে তুই এইভাবে নাচতেছিস কেন? কিন্তু মিমের সেই দিকে কোন খেয়াল নেই, ও নাচতেই আছে। মেম গিয়ে সুজা গান বন্ধ করে দিল। কিন্তু মিম তখনও নাচতেছে। মেমুই মিম এইভাবে বানরের মতো লাফাচ্ছিস কেন? তবুও মিম নাচতেই আছে। মিম মম চিৎকার দিয়ে। এতক্ষণে মিমের নাচ বন্ধ হলো। মিম ভয় পেও, কে কে কে? ম্যামো তুই এইভাবে লাপাচ্ছিস কেন? বনর ও তো তোর থেকে ভালো নাচতে জানে। মিম সুজা গিয়ে ওর আম্মুকে জড়িয়ে ধরল। মেমাজ আমার মেয়ে এত খুশি কেন? মিমমা আজ নাইম আমাকে প্রপোজ করেছে। মেম কি? জারামহা মা। মেম তাহলে আমার জামাই এর মনে লাড্ডু ফুটেছে। আপনারা জামাই মানে বুঝেন নাই? দাঁড়ান বুঝিয়ে বলি। আসলে আমার আর মিম বিয়ে সেই ছোট বেলা থেকেই ঠিক করা, কিন্তু তা আমি জানি না, আমি বাদে সবাই জানে। মিম পুরো কথাটা শুনলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তারপর মিম তার মাকে সব বলল। মেমতো হাসতে হাসতে শেষ। ছেলেটা পারেও বটে, তুইও কিন্তু কম না। সকালে স্কুলে নুসরাত জন্য অপেক্ষা করতেছি। ধুর পেতনিটা এখনো আসছে না কেন? অনেকক্ষণ পর নুসরাত আসল। আমি হাই, কেমন আছো? নুসরাত হ্যালো, ভালো, তুমি? আমি ভালো, তা আমার উত্তর কই? নুসরাত এখনই বলতে হবে। আমি হা। নুসরাত এইখানে না, চল নদীর পাড়ে যাই, আজকে আর ক্লাস করব না। আমি ওকে চল। তারপর দুজনে নদীর পাড়ে চলে আসলাম। নুসরাত তোমার আর আমার তো সামনে পরীক্ষা। আমি হুম তো। নুসরাত এখন যদি আমরা রিলেশনে জড়াই, তাহলে আমাদের পড়ালেখার ক্ষতি হবে। তুমি কি বলতে চাও ক্লিয়ার করে বল। নুসরাত আমি তোমার প্রস্তাবে রাজি আছি। আমি সত্যি।
ওর হাত ধরে। নুসরাতও কিন্তু আমার কিছু শর্ত আছে, যদি মানতে পার, তাহলে আমিও রাজি। আমি তোমার সব শর্তে রাজি, বল। নুসরাত প্রথমতমন দিয়ে লেখাপড়া করতে হবে। যতদিন না পরীক্ষা শেষ হচ্ছে ততদিন আমার সাথে যোগাযোগে করতে পারবে না, মানে মোবাইলে কোন যোগাযোগ করা যাবে না, কিন্তু চাইলে স্কুলে একটু আধটু কথা বলতে পার। আমি তারপর। নুসরাত সবচেয়ে শেষ শর্ত এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, যেদিন এসএসসি পরীক্ষার ভালো রেজাল্ট করতে পারবে সেদিন আমি নিজে থেকে তোমাকে প্রপোজ করব, কি মানতে পারবে তো? আমি সবগুলো পারবো কিন্তু শেষেরটা গ্যারান্টি দিতে পারছি না। আসলে আমি বই কোন দিন ধরেছি আমার মনে নেই। নুসরাত তাহলে আমার কিছু করার নেই, তোমাকে ফিরিয়ে দিতে আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বল, এছাড়া আমার আর কোন উপায় নেই। আমিনা না আমাকে পারতে হবে, আমি তোমার জন্য সব করতে পারি। নুসরাত তাহলে চলি, বাই। আমি ওর হাত ধরে, কয় যাও, আমারও একটা শর্ত আছে। নুসরাতও কি? আমি এখন আমার ধরে আমার পাশে বসতে হবে। নুসরাত না তা হয় না, এখনো আমাদের মাঝে কোন সম্পর্ক নেই। আমি প্লিজ, করুণ ভাবে। নুসরাত ওকে ধর। তারপর আমার হাত ধরে আমার পাশে বসে পড়ল। আমিও আমার হাত ধরার সাথে সাথে আমার গায়ে একটা ঝাঁকি দিয়ে উঠল। এইভাবে অনেকক্ষণ বসে থাকার পর, আমি নুসরাত তোমাকে আম্মু যেতে বলেছে, আজকে আমার সাথে। নুসরাত কেন? আর তোমার আম্মু আমাকে কেমন কেমন করে চিনে, না জানার ভান করে। আমি আর বলতা, কালকে ওই বজ্জাত মেমটা আমাদের দুজনেকে একসাথে স্কুলে ঢুকতে দেখেছিল, উনি আম্মুকে ফোন করে বলে দিয়েছে। নুসরাত তুই আমার মাকে আবার বজ্জাত বললি, তোকে আমি সময় হলে দেখে নিব, মনে মনে। নুসরাত তাহলে কালকে তো থেরাপি ভালো দিছে। আমি আরে না, আমার আম্মু আমাকে কিছু বলেনি, আরও বলেছে আমার ছেলের পছন্দ কেমন। নুসরাত তাহলে চল, তোমার বাসা থেকে ঘুরে আসি। তারপর দুজনে আমার বাসার দিকে হাঁটা ধরলাম। বাসায় এসে কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর দরজা খুলতেই আমরা দুজনের চোখ কপালে। বোরকাওয়ালি মেয়ে যখন বউ। লেখক নাইমুর রহমান। পর্ব 10। বাসায় এসে কলিং বাজানোর পর দরজা খুলে দিতেই আমাদের চোখ কপালে। কারণ আমার বাসায় ম্যাডাম। আমি তো ভয়ে দাদার নাম জবতেছি। কিন্তু নুসরাতকে দেখে স্বাভাবিক মনে হলো। আমি আপনি হঠাৎ এইখানে। মেমামার বান্ধবীর বাসায় আসছি আর কি। জানি না বজ্জাত টাট আম্মুকে কি বলেছে, আজ কপালে খুব খারাপই আছে, মনে মনে মেমের 14 গোষ্ঠীকে একবার আসমানে তুলছি আবার পাতালে ফেলছি। এইগুলো ভাবছি তখন আম্মুই সুমাকে এল রে রান্নাঘর থেকে। মিমের মায়ের নাম হচ্ছে সুমা। মেমতর গুণধর ছেলে, এসে দেখে যা সঙ্গে কাকে নিয়ে এসেছে। আম্মু দৌড়ে রান্নাঘর থেকে এল, হাতে দেখি কুন্তি। আজ আমি শেষ, বুকে সাউন্ড বক্স চলতেছে। আম্মু কিরে তোর সাথে মেয়েটাকে? আমিও হচ্ছে নুসরাত। আমি নুসরাত উনি আমার আম্মু, আর ওনাকে তো চিন, আমাদের বজ্জাত মেম, ওর কানে কানে বললাম। আমার কথা শুনে নুসরাত তো সেই রাগ উঠেছে। তবুও রাগকে ললিপপ দিয়ে শান্ত রাখছে। নুসরাত আসসালামু আলাইকুম। ও আলাইকুমুস সালাম, মা এবং মেম একসাথে প্লাস তাদের সাথে আমিও নিয়ে নিলাম। মা তো মেয়েটাকে এইখানে কেন নিয়ে আসলি? আমি এমা তুমি কাল বললে না ওকে আজ বাসায় নিয়ে আসতে, তাই ওকে আজ নিয়ে এলাম, এখন ভুলে গেলে? তুমি আমার মান সম্মানের চানাচুর গেলে দিলে। মাও তাহলে তুমি সেই, মা ভিতরে আসো। তারপর সবাই ভিতরে ঢুকলাম। সোফায় বসে আমি তোমরা কথা বল, আমি গোসল করে আসি। মেমামার মেয়ের সাথে আবার নতুন করে কথা বলার কি আছে, মনে মনে বলছে আর মুচকি মুচকি হাসছে। মাজা তোরে এইখানে দরকার নেই। আমি এখন তো আমাকে দরকার হবে না, বউ পেয়ে গেছো না, বিড়বিড় করে। মাউই বিড়বিড় করে কি বলিস? আমি কিছু না, এই বলে রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে নামতে গিয়ে তখন ওদের কথাগুলো শুনতে পেলাম। মেমতুর ছেলের পছন্দ আছে বলতে হয়। আম্মু দেখতে হবে না ছেলেটা কার।
মেমতুর ছেলে যা ফাজিলের ফাজিল। মেমের কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। বজ্জাতটা শুধু আমাকে নিয়ে লাগে। আমি মেম আপনি শুধু আমাকে নিয়ে থাকেন কেন, সব সময় আমার সাথে রাগ দেখান, আমি আপনার সাথে কি ফাইজলামি করলাম, আমার মতো সাদাসিধে পোলারে আপনি ফাজিল বলেন, একটু নেকামো করে। আমি আম্মু তুমি তোমার বান্ধবীকে আমার পিছনে লাগতে নিষেধ কর। মেমই আমি তোর পিছনে কখন লাগলাম, ভুলে যাস না আমি তোর শাশুবলেই আটকে গেল, কারণ আম্মু তার দিকে চোখ বড় বড় করে তাকালো। আমি কি? মেমো তুই বলে যাস না আমি তোর মেম। তখনই আম্মুই তুই চুপ কর, হাতে এইটা দেখছিস, খুন্তি দেখিয়ে। আমি ভয়ে আর কিছু বললাম না। আমি গিয়ে সোফায় বসে পড়লাম। আম্মু তোরা কথা বল, আমি খাবার রেডি করি। নুসরাত আন্টি আমাকে বাসায় যেতে হবে, অন্য আরেকদিন আসবো, আজ আসি। আম্মু না তা বললেন হবে না, আজ প্রথম এলে না খাইয়ে ছাড়ছি না। যারা এই প্রথম এলাম, আন্টি দেখতেছি ভালো অভিনয় করতে পারে, মনে মনে। তারপর আম্মু খাবার সাজাতে চলে গেল। খাবার সাজানোর পর আমাদের খাবার খেতে ডাকলে আমরা টেবিলে গিয়ে বসলাম। আম্মু আর স্বামীও পাশাপাশি বসছে। আমি খাবার নিয়ে খাওয়া শুরু করলাম। তখনই আম্মুমা তুমি খাবার না খেয়ে এইভাবে বসে আছো কেন? তারপর নুসরাত আম্মুর কানে কানে কি মানি বলল। আম্মু ওই নাইম তুই রুমে গিয়ে খা। আমি কেন এইখানে খেলে কি হয়েছে? আম্মু নুসরাত তোর সামনে খেতে চাইছে না। বুঝতে পারছি নুসরাত আমার সামনে গেলে আমি ওর মুখ দেখে নিব, তাই আমার সামনে খাচ্ছে না, আমিও এত সহজে যাব না। আমি আমার সামনে গেলে কি হয়েছে, আমি কি ওর খাওয়ার দিকে তাকায় থাকবো নাকি? মা তুই রুমে যাবি কিনা বল। আমি না আমি এখানেই খাবো। মেম মুচকি মুচকি হাসতেছে। মানা তুই রুমে যাবি ব্যাস, চেয়ার থেকে উঠতে উঠতে। অবস্থা ভালো না, এখান থেকে কেটে পড়ায় ভালো। আমি ওকে যাচ্ছি। এই বলে খাবারের প্লেট নিয়ে রুমের দিকে হাঁটা ধরলাম। তখনই মাথায় একটা বুদ্ধি এলো। আচ্ছা আড়াল থেকে দেখলে কেমন হয়? যেই ভাবা সেই কাজ। চুপি চুপি দরজার কাছে গিয়ে ও কি দিচ্ছি, ও কখন মুখ খুলে। আম্মু ওই লুকিয়ে লুকিয়ে কি দেখছিস, আরেকবার যদি দেখি খবর আছে। পাঠক ভাই ও বোনেরা আপনাদের জন্য নেক্সট পর্ব পড়ার জন্য সুযোগ রয়েছে, আপনাদের সবার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে, ওই গ্রুপে নেক্সট পর্ব আপলোড করা হলে সাথে সাথে গ্রুপের লিংক দেওয়া হবে, আর আপনারাও নেক্সট পর্ব পড়তে সুবিধা হবে, তাই যারা যারা এই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চান তারা আমাকে ইনবক্স করুন, গ্রুপের নাম এনআর স্টোরি। এই রে আম্মা কেমনে দেখতে পেল? মাজাবি নাকি আমাকে উঠতে হবে? আমি তাড়াতাড়ি ওখান থেকে কেটে পড়লাম, মনে এক বস্তা সুখ নিয়ে রুমে এসে খেলাম। তারপর খাওয়া শেষ করে প্লেট নিয়ে নিচে নামলাম। এসে দেখি বোরকাওয়ালি মেয়ে যখন বউ। লেখক নাইমুর রহমান। পর্ব 11। তারপর খাওয়া শেষ করে ডাইনিং টেবিলে প্লেট রেখে এসে দেখি নুসরাত মুখ খুলে সোফায় আম্মুর সাথে বসে আছে। কিন্তু উল্টো দিকে হওয়ায় আমি মুখ দেখতে পারছি না। আমি চুপি চুপি গিয়ে যখন দেখতে যাব তখনই আম্মু দেখে ফেলল। আম্মু চুপি চুপি এসে ওর মুখ দেখা হচ্ছে তাই না। আম্মুর কথা শুনে নুসরাত তাড়াতাড়ি মুখ বেঁধে ফেলল। মিমুপো বাঁচা গেল, মনে মনে। আমি কেন ওর পেতনির মতো মুখটা দেখতে যাব ভাব নিয়ে। আম্মু এখন ওর মুখ দেখতে পারবি না, সময় হলে ঠিকই দেখতে পাবি। আমি আমার বয়েই গেছে। মেমতা তো দেখতে পাচ্ছি, চুপি চুপি দেখতেছে। নুসরাত আজ তাহলে আসি, আম্মু চিন্তা করবে। আম্মুমা মেয়ে দুজনেই এখানে, আবার বলতেছে আম্মু চিন্তা করবে, কি অভিনয়টা করতেছে, মনে মনে বলতেছে আর হাসতেছে। আম্মু আজ থেকে গেলে হয় না। নুসরাত না আন্টি, আরেকদিন আসবো। মেমতা হলে আমিও আসি। আম্মু তুইও চলে যাবি। মেমহা। আম্মু আচ্ছা যা, কাল মিম মামুনিকে আসতে বলিস। আম্মু এই নাইম যা নুসরাতকে দিয়ে আয়। মেমোর যাওয়ার দরকার নেই, আমিও তো ওই পথে যাব। আম্মু তাহলে তো ভালো। পাঠক ভাই ও বোনেরা আপনাদের জন্য নেক্সট পর্ব পড়ার জন্য সুযোগ রয়েছে,
আপনাদের সবার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে, ওই গ্রুপে নেক্সট পর্ব আপলোড করা হলে সাথে সাথে গ্রুপের লিংক দেওয়া হবে, আর আপনারাও নেক্সট পর্ব পড়তে সুবিধা হবে। তাই যারা যারা এই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চান তারা আমাকে ইনবক্স করুন। গ্রুপের নাম এনআর স্টোরি। মেম আচ্ছা আসি দুজনেই একসাথে। আমি নীরব দর্শক হয়ে আছি। আম্মু আচ্ছা সাবধানে যা। তারপর ওদের বিদায় দিয়ে আমি আচ্ছা আম্মু ও দেখতে কেমন? আম্মু আমার ওকে খুব পছন্দ হয়েছে, ওকেই আমার বউ বানাবো। আমি তোমার বউ বানাবে মানে? তুমি তো মেয়ে মানুষ, বউ কেমনে বানাবে? মজা করে বললাম। আম্মু আরে ফাজিল, তোর বউ বানাবো বলছি, ওকেই তোর বউ করে আনবো। আমি সত্যি বলছো আম্মু? এই বলে আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু কিন্তু শর্ত আছে। আমি সাথে সাথে ছেড়ে দিয়ে, আবার কি শর্ত? আম্মু তুই যতদিন না তোর পরীক্ষা শেষ হচ্ছে, ততদিন ওর সাথে যোগাযোগ করতে পারবি না, ওর সাথে কোন সম্পর্কে জোড়াতে পারবি না। আমি কি? এ আবার কেমন শর্ত? ও আর আমি একই স্কুলে পড়ি, কথা তো বলতেই পারি। আম্মু তা পারবি, কিন্তু পড়ার সময়ের বাইরে, মোবাইলে তো একদমই পারবি না। আমি আম্মু গো আমারে এত কঠিন শাস্তি দিয়েন না। আম্মু মানতে পারলে তোর ভালো, না মানলে আমার কিছু করার নেই। আমি আমার বউয়ের সাথে আমি কথা বলবো, তাতে তোমার কি? আম্মু ওকে তাহলে ওর সাথে আপনার বিয়ে ক্যান্সেল। আমি আচ্ছা আচ্ছা, আমি সব শর্ত মানব। ভেবে দেখলাম পরীক্ষার সময় আর বেশি নেই, এই কয়দিন একটু কষ্ট সহ্য করতে হবে। এইভাবে দিনটা চলে গেল। পরদিন সকালে আমি ঘুমাচ্ছি এমন সময় আমার গায়ের উপর ঝুপ করে ঠান্ডা পানি পড়ল। আমি সাথে সাথে লাফ দিয়ে উঠে গেলাম। আম্মু এইটা কি করলে? এইভাবে কেউ পানি ঢালে? এই শীতের মধ্যে কেউ এত ঠান্ডা পানি গায়ে ঢালে? ঢাললে যখন একটু চুলা থেকে গরম করে এনে ঢালতে। আমি আব্বুকে এখনই বলবো, যে তুমি আমার উপর অত্যাচার করতেছ। চোখ বন্ধ অবস্থায় এক নিঃশ্বাসে বলে ফেললাম। তখনই কারো হাসির আওয়াজ পেলাম। চোখ খুলে পাশে তাকিয়ে দেখেই আমার চোখ হাসির ডিম হয়ে গেল। কারণ নুসরাত হতে বালতি নিয়ে আমার বেডের পাশে দাঁড়িয়ে আছে। আমার আর বুঝতে বাকি নেই যে এত বড় কাজটাও করেছে। আমি কিনা আম্মু ভেবে কত কিছুই না বলে ফেললাম। ধুর, মান সম্মান একেবারে খিচুড়ি হয়ে গেল। তুমি এইখানে কেন, আর আমার গায়ে পানি ঢেলে দিলে কেন? রাখি লুক নিয়ে। নুসরাত আমার শ্বশুর বাড়িতে আমি আসছি, তাতে কার কি? আমি তাই তো বুঝলাম, কিন্তু আমার গায়ে পানি ঢেলে মোটেও ভালো কাজ করেনি, এর শাস্তি তোমাকে পেতে হবে। নুসরাত তোমাকে কতক্ষণ ধরে ডাকতেছি, তোমার কোন খবর নেই, তাই বাধ্য হয়ে পানি ঢেলে দিলাম। আমি যাই বল শাস্তি পেতে হবে, হসন্ত। নুসরাতও কি শাস্তি? আমি দাঁড়াও দেখাচ্ছি, এই বলে ওকে টান মেরে খাটে ফেলে দিলাম। ও আমার এ কাজ দেখে ভয় পেয়ে গেল। নুসরাতেই কি করচ্ছ, আমাকে এইভাবে ফেলে দিলে কেন? আমি আমার বউকে আদর করতেছি। নুসরাত তোমার শর্তগুলো মনে নেই? আমি আছে বাট আমার গায়ে পানি ঢালার শাস্তি তো তোমাকে পেতে হবে। নুসরাত দেখ ভালো হবে না কিন্তু, আমি কিন্তু চিৎকার করব। আমি কিছু না বলে ওর দিকে মুখটা এগিয়ে নিতে লাগলাম। যখনই একদম কাছাকাছি চলে গেলাম, তখনই, নুসরাত আন্টি আপনি কখন আসলেন? আমি ভয় পেয়ে তাড়াতাড়ি ওকে ছেড়ে দিলাম। সুযোগ পেয়ে নুসরাত তাড়াতাড়ি উঠে দিল দৌড়। দরজার কাছে গিয়ে আবার দাঁড়িয়ে। নুসরাত তাড়াতাড়ি রেডি হয়ে নাও, স্কুলে দেরি হয়ে যাচ্ছে, একটা হয়রানি হাসি দিয়ে চলে গেল। আমি ওর কাণ্ড দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। আমাকে বোকা বানিয়ে দিল, ধুর মিস করে ফেললাম। তারপর মনে কয়েক কেজি দুঃখ নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। আমি রেডি হয়ে নিচে এসে নাস্তা করতে বসলাম। নুসরাত আমার সামনাসামনি বসেছে আর আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে। আমাকে বোকা বানিয়ে, যেন মহৎ কাজ করে ফেলল। তারপর খাওয়া শেষ করে যখনই বের হতে যাব, আম্মু মাম্মি, শয়তানটা কোন দুষ্টামি করলে আমাকে বলবে। আমি আচ্ছা আম্মু আমাকে সত্যি করে একটা কথা বলতো, তোমরা আমাকে কোন হাসপাতাল থেকে কিনে এনেছো? হাসপাতালের ঠিকানাটা দাও, গিয়ে ডাক্তারের কানের নিচে দুইটা দিয়ে জিজ্ঞেস করে আসি।
আমাকে তোমার কাছে কেন বিক্রি করেছে, আর মানুষ পায়নি। আম্মু আর একবার উল্টাপাল্টা বললে, এখন তোর কানের নিচে পড়বে। আমি হাঁচা কথা কইতে নেই। আম্মু তোর হাঁচা কথার গোষ্ঠীরে বিরিয়ানি দিব। ফালতু কথা না বলে তাড়াতাড়ি ধুর হ। আমি তাড়িয়ে দিচ্ছ, দাঁড়াও আর আসবো না। আম্মু তুই না আসলে খাবারগুলো বেঁচে যাবে। আমি ধুর গেলাম। এই বলে নুসরাতকে নিয়ে রাস্তায় চলে আসলাম। দুজনে পাশাপাশি হাঁটছি। আমি তোমার হাতটি একটু ধরতে পারি? নুসরাত না, শর্ত অনুযায়ী না চললে, কথা বলা একদম বন্ধ করে দিব। আমি আমার মতো বাচ্চার সাথে তোমরা সবাই কিন্তু চরম অত্যাচার করতেছ। নুসরাত তাই ধরে নাও, আমারও তো তোমার হাত ধরতে ইচ্ছে হয়, কিন্তু আমি নিরুপায়, আমার সাথে যত ক্লোজ হবে তত আমার প্রতি দুর্বল হয়ে পড়বে, ফলে তোমার পড়ালেখাকে চিকেন ফ্রাই করে খেয়ে ফেলবে। আমি আচ্ছা শর্তগুলো কি সত্যি মানতে হবে? নুসরাত হ্যাঁ অবশ্যই। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না গো। নুসরাত দেখ পরীক্ষার আর বেশি দেরি নেই, পরীক্ষা শেষ হলেই আমরা যোগাযোগ করতে পারবো, এই কয়দিন অপেক্ষা করতে পারবে না। আমাকে পারতে হবে, একটা কষ্ট হলেও আমাকে পারতে হবে। নুসরাত হুম, গুড বয়। আমি আচ্ছা আমারও একটা শর্ত আছে। নুসরাত কি? আমাকে এখন একটা ইয়ে দিতে হবে। নুসরাত এটা কি? মানে আর কি? নুসরাত এটা কি, বলবে তো? ধুর আমার লজ্জা করে তো, মানে হচ্ছে ওইটা আর কি? নুসরাত ওইটা কি? এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে, সুজাসুজি বল। আমি আজ কানে কানে বলি। নুসরাত কানে কানে কেন? এইখানে তো কেউ নেই। আমি কি বল কেউ নেই, আমার পাঠকরা আছে না, ওরা শুনে ফেলবে তো, তুমি তো জানোই, আমি খুব লাজুক। নুসরাত আচ্ছা বল দেখি। আমি ওর কানে কানে বলে দিলাম। নুসরাত না পারবো না, এইটা কিন্তু শর্তের বাইরে। আমি প্লিজ একটাই তো চাইলাম, সত্যি আর কিছু চাই বলে না। নুসরাত সত্যি বলছো? আমি তিন সত্যি, আমার এর। নুসরাতকে দিচ্ছি তার আগে তোমার পাঠকদের চোখ বন্ধ করতে বল, আমার লজ্জা লাগে না বুঝি? ওই মিয়ারা এখনো ড্যাব ড্যাব করে চেয়ে রয়েছেন কিল্লাই, দেখতেছেন না ও লজ্জা পাচ্ছে, দয়া করে চোখ বন্ধ করুন, আপনাদের চকলেট দিমু। হয়েছে এবার দাও, সবাই চোখ বন্ধ করছে। নুসরাতুম্মমাহহ। হয়েছে এবার আপনারা চোখ খুলতে পারেন। আমি কি দিলে গো এখনো গালে লেগে আছে, ইসস আরেকটা দিলে ভালো হতো। নুসরাত না আর না। তারপর দুজনে স্কুলে চলে এলাম। যখনই গেট দিয়ে ঢুকতে যাব অমনি ধোপোপাসস। বোরকাওয়ালি মেয়ে যখন বউ। লেখক নাইমুর রহমান। পর্ব 12। দুজনে যখন গেট দিয়ে ঢুকতে যাব তখনই কারো সাথে যেন ধাক্কা খেয়ে পড়ে গেলাম। আমি পড়ায় সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম। যখন চোখ খুললাম তখন দেখি আমি একটা মেয়ের উপর পড়ে আছি। মেয়ে বললে ভুল হবে, আমার ক্লাসমেট রিমি। কেউ কিছু বলছি না, শুধু দুজনের দিকে তাকিয়ে আছি, আমার সেই আরাম লাগতেছে, যেন ফোমে শুয়ে আছি। আমাদের ড্রয়িং রুমের সোফার ফোমও এরকম নরম না, আর উঠতেই ইচ্ছে করছে না। মেয়ে তো নয় যেন আঠার বস্তা থুককু তুলার বস্তা। আর বেশিক্ষণ তাকানোট হলো না। কারণ নুসরাত আমাকে ওর টোপর থেকে টেনে তুলে ফেলল। নুসরাতেই মেয়ে দেখলেই গায়ের উপর পড়তে ইচ্ছে করে তাই না, চোখ গরম করে। রিমিয়া জব আমি কখন পড়লাম? নুসরাত্তুর মতো মেয়েদের আমার চিনা আছে। রিমিভদ্র ভাবে কথা বল। নুসরাত্তুর ভাদ্রের গোষ্ঠীকে কি করব আমি নিজেই জানি না। রিমিমা বাবা কিছু শিখায়নি। নুসরাতেই মা বাবা ধরে কথা বলবি না। ওদের জগড়া দেখে আমি কাঁদব নাকি হাসব আপনারাই বলুন। রিমি বললে কি করবে হুম, দেখে তো ভদ্র ঘরের মেয়ে মনে হচ্ছে কিন্তু ব্যবহার এরকম কেন? নুসরাত্তুর মতো মেয়েদের সাথে এর চেয়ে আর ভালোভাবে বলা যায় না। রিমি বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। নুসরাত বাড়াবাড়ি আমি না তুই করতেছিস, পেতনির ঘরে পেতনি। রিমি দেখ তোর এতক্ষণ অনেক ভালোভাবে কথা বলছি, কুত্তি কোথাকার, শুধু ঘেউ ঘেউ করস কিল্লাই। নুসরাতকে কি বললি তুই? এই বলে রিমির দিকে তেড়ে যেতে লাগলো।
আমি অবস্থা খারাপ দেখে ওকে ওখান থেকে টেনে নিয়ে আসলাম। নুসরাত, তুই আমাকে আনলি কেন? আজ ওর একদিন কি আমার আধা দিন? আমি শান্ত হও, দেখ ওর কোন দোষ নেই। নুসরাতের দোষ নাই, তুই জানস, তোকে কোন মেয়ের সাথে দেখলে আমার সহ্য হয় না। আমিও তাই নাকি বাবু, তুমি আমাকে এত ভালোবাসো? নুসরাত, আমি তোকে ভালোবাসতে যাব কেন? পরীক্ষার আগে কোন ভালোবাসা টালোবাসা চলবে না, ভালোবাসাকে উগান্ডা পাঠাই দাও। আমি তাহলে এই কয়দিন আমার সাথে যোগাযোগ রাখবে না? নুসরাত, হা। আমি ওকে তাহলে আজ থেকে তোমার সাথে কোন কথা নাই? নুসরাত, হা। আমি কথা হবে পরীক্ষার পর, কিন্তু ততদিনের জন্য আরেকটা পটাইতে হবে। নুসরাতও কি তুই অন্য মেয়ের সাথে লাইন মারবি? আমি মারলে তোমার কি? এতদিন একা একা চলবো কেমনে? তার জন্য একটা হলে মন্দ হয় না। নুসরাত, তুই অন্য মেয়ের দিকে তাকাতলে তোর চোখ তুলে বিক্সি করে দিব। আমি দেখা যাবে, আমি রিমির সাথে লাইন মারবো, দেখি তুমি কি করতে পার। নুসরাত, আমার সামনে থেকে দূর হ। আমি যাচ্ছি, ভালো থেকো। তারপর ক্লাসে চলে এলাম। ক্লাসে নুসরাতের দিকে একবারও তাকায়নি। স্যারের কথা মনোযোগ দিয়ে শুনছি। আমাকে এখন থেকে ভালো করে পড়তে হবে, নুসরাতকে দেখিয়ে দিব। তারপর ক্লাস শেষ হলে ডানে বামে না তাকিয়ে সোজা বাসায় চলে এলাম। বিকাল হলে মেমের কাছে প্রাইভেট পড়তে চলে গেলাম। মেম যেগুলো পড়াচ্ছেন সেগুলো মন দিয়ে পড়ছি, পড়ার ব্যাপার ছাড়া আর একটা কথাও বললাম না। আমার এমন পরিবর্তন দেখে মেম তো অবাকের উপর অবাক, যে ছেলের ফাইজলামু না করলে ভাত হজম হয় না, সে এত শান্ত কেমন করে হলো? মেম, কি ব্যাপার, আজ এত ভদ্র কেন? আমি মেম, সামনে পরীক্ষা, তাই এখন থেকেই মন দিয়ে পড়ব। মেম, ভালো। পড়া শেষ হলে বাসায় চলে আসলাম। সন্ধ্যা হলে পড়তে বসলাম। মা আমার রুমে এসে রীতিমতো অবাক। কারণ এই সময়ে আমি মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, আর আজ পড়তে বসলাম। ব্যাপারটা আমার আম্মুর কাছে হজম হচ্ছে না। আম্মু, আজ সূর্য কোন দিকে উঠেছে? আমি আজ রান্নাঘরের চুলা থেকে উঠেছে, যাও তো, পারো তো পেছাল না পেরে পড়তে দাও। আম্মু তা আজ কি মনে করে? আমি সামনে পরীক্ষা, এখন থেকে যদি না পড়ি তাহলে পরীক্ষাই ভালো কেমনে করমু? আম্মু, একদিন পর ভালো মানুষের নজর পড়েছে, আলহামদুলিল্লাহ। আমি এইবার আপনি আসতে পারেন। আম্মু চলে গেল। আমি আবার পড়া শুরু করলাম, এইভাবে পড়তে পড়তে কখন যে রাত 11টা বেজে গেল আমি নিজেও জানি না। আজ প্রথম এতক্ষণ পড়লাম। আমার মনে হচ্ছে আমি এভারেস্ট জয় করে নিয়েছি। তারপর খেয়ে দিলাম এক চরম ঘুম। পরদিন সকালে স্কুলে যাচ্ছি, তখন দেখি নুসরাত রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি না দেখার ভান করে ওকে ক্রস করে চলে এলাম। নুসরাত ও আমার এমন কাজ দেখে অবাক। আমার এখন নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে। গতকাল থেকে সবাইকে অবাকের উপর অবাক করে যাচ্ছি। নুসরাতেই নাইম, আমাকে ফেলে চলে যাচ্ছ কেন? আমি নিজের মতো হাঁটতে লাগলাম। নুসরাত দৌড়ে এসে আমার শার্টের কলার ধরে। নুসরাতেই, তোকে ডাকতেছি, কানে শুনতে পাচ্ছ না? আমি কলার ছাড়েন। ও সাথে সাথে ছেড়ে দিল। নুসরাত, আমাকে ফেলে চলে যাচ্ছ কেন? আপনি বলেছেন পরীক্ষার আগে কোন যোগাযোগ করতে চান না, তাই আমিও চেষ্টা করতেছি। পরীক্ষার আগে আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না, আশা করি বুঝতে পেরেছেন। নুসরাত, হা, চল যাওয়া যাক। আমি আপনার সাথে যাব কেন? আপনার মতো আপনি চলেন। নুসরাত, তুই আমার সাথে যাবি? আমি আর কিছু না বলে হাঁটা ধরলাম। এখন বুঝবি বোরকাওয়ালি পেতনি অবহেলা কাকে বলে, কত প্রকার। নুসরাতও আমার সাথে হাঁটতে লাগলো। হাঁটার সময়ও নানাভাবে কথা বলার চেষ্টা করেছে। আমি ওর সাথে কথা না বলার জন্য ব্যাগ থেকে ললিপপ বের করে খেতে লাগলাম। আমি ওর কথার কোন জবাব দিচ্ছি না দেখে ও বিরক্ত হয়ে আমার মুখ থেকে ললিপপটা টান মেরে নিয়ে নিজের মুখে ঢুকিয়ে দিল। ওর এমন কাণ্ড আমি হতবাক হয়ে গেলাম। আরেক জনের মুখের খাবার আরেক জনে খায় নাকি? এক্কেরে রাক্ষুস থুক্কু রাক্ষুসী। আপনি আমার ললিপপ খাচ্ছেন কেন? লজ্জা শরম নাই? আরেক জনের চুষা ললিপপ আরেক জনে খাচ্ছেন, ওয়াক থু।
নুসরাত আরেক জনের কোথায় আমি আমার স্বামীরটা খাচ্ছি, তাতে তোর কি? আমি আর কিছু বললাম না, কারণ বললেও কিছু হবে না, আপনারা তো জানেন মেয়েদের মুখ স্পিড বোটের চেয়ে দ্রুত। পাঠক ভাই ও বোনেরা, আপনাদের জন্য নেক্সট পর্ব পড়ার জন্য সুযোগ রয়েছে। আপনাদের সবার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে, ওই গ্রুপে নেক্সট পর্ব আপলোড করা হলে সাথে সাথে গ্রুপের লিংক দেওয়া হবে, আর আপনারাও নেক্সট পর্ব পড়তে সুবিধা হবে। তাই যারা যারা এই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চান তারা আমাকে ইনবক্স করুন। গ্রুপের নাম এনআর স্টোরি। স্কুলে চলে আসলে, আমি আমার মতো ক্লাসে চলে এলাম। আজ সব স্যাররাও অবাক হয়ে গেছে, কারণ আমি এই প্রথম সকল স্যারের পড়া কমপ্লিট করলাম। ইস, নিজেকে সত্যি সেলিব্রিটি মনে হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, এখন পর্যন্ত কেউ আমার সাথে সেলফি নিতে এল না। সেদিন এর মতো ক্লাস শেষ করে বাসায় চলে এলাম। ওই দিনের পর থেকে নুসরাতের সাথে কোন কথা বলি নাই, সামনে পড়লেও না দেখার ভান করে চলে আসতাম। যদিও ও কথা বলার অনেক চেষ্টা করেছিল। এইভাবে অনেক দিন চলে গেল, স্বামীর সাথে কোন কথা হয় নাই, এখন শুধু পড়া নিয়েই থাকি। একদিন স্কুলের মাঠের এক কোণে বসে আছি। তখনই বোরকাওয়ালি মেয়ে যখন বউ। লেখক নাইমুর রহমান। পর্ব 13। একদিন মাঠের এক কোণে আনমনে বসে আছি। তখন কে যেন আমার কাঁধে হাত রাখল। পিছনে ফিরে দেখি রিমি। রিমি, এইখানে কি করছো? আমি কিছু না, এমনি বসে আছি। রিমি, তোমার পাশে বসতে পারি? এই বলে বসে পড়ল। আমি অলরেডি বসে পড়ল, আবার ডং করে অনুমতি নিচ্ছে, মনে মনে। রিমি, কি ভাবছো? আমি কিছু না, এই বলে চুপ হয়ে গেলাম। রিমি, তোমাকে একটা কথা বলবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আমি এত ইংলিশ বুঝি না, বাংলা বল। রিমি, তুমি যদি কিছু মনে না কর, তাহলে তোমাকে একটা কথা বলি। আমি ওকে, শুরু কর। রিমি, তোমার সিটে খালি আছে। আমি লোকাল বাস নাকি, যে সিট খালি থাকবে? রিমি, আরে পাগল, আমি ওই সিটের কথা বলছি না। আমি তো। রিমি, তোমার জিএফ আছে। আমি এখন নাই, তবে পরীক্ষার পর হবে। রিমি, আমি অনেক লম্বা। অধরা বুঝিয়ে বল। তারপর আমি ওকে সব খুলে বললাম। রিমি, বজ্জাত মেয়েটা তোমার বউ হবে। আমি দেখ, সম্মান দিয়ে কথা বল। রিমি, আমিও তোমাকে মনে মনে ভালোবাসি, কিন্তু আমি বলার সুযোগই পেলাম না। তুমি আমার থেকেও ভালো ছেলে পাবে। রিমি, সেটা পাবো কিনা জানি না, তবে তোমার মতো একজনকে চাই। এতদিন সিঙ্গেল ছিলাম যে কারো চোখে পড়েনি, এখন বোরকা ওয়ালিকে ভালোবাসতে শুরু করব, অমনি ভালোবাসার মানুষের অভাব হচ্ছে না, মনে মনে রিমির 14 গোষ্ঠীকে দোয়া করতে লাগলাম। আমি তাহলে হুবহু আমাকে কপি করে নাও। রিমি, আমি তোমার অরিজিনাল কপি চাই। সেটা তো আর সম্ভব না, আমার অরিজিনাল কপি এখন রিমির কাছে, তুমি চাইলে আমরা ফ্রেন্ড হয়ে থাকতে পারি। রিমি, ওকে ফ্রেন্ড? হাত বাড়িয়ে। আমি ওকে বলে হাত পকেটে ঢুকায় দিছি। রিমি, হাত মিলাবে না। আমার সুরসুরি করে। রিমি, পাগল, হাত মিলা। আমি রিমি, তাহলে হাত মিলাও। আমি আস্তে আস্তে হাত এগিয়ে নিচ্ছি। যখনই হাত মিলাতে যাব তখনই আমি আগে হাত ধুয়ে আসো। রিমি, কেন? এরকম ময়লা হাতে আমি হ্যান্ডশেক করি না। রিমি, আমার হাত অনেক পরিষ্কার আছে, হারপিক দিয়ে হাত ধুয়ে আসছি। ওর কথা শুনে আমার তো সেই লেভেলের হাসি পেল। রিমি, পাগলের মতো হাসতে কেন? আমি হারপিক দিয়ে কেউ হাত ধুই? হারপিক দিয়ে তো ওইটা দুই। আবার আপনারা অন্য কিছু মনে কইরেন না, আমি কিন্তু টয়লেটের কথা বলেতেছি। রিমিটা মানে কি? আপনারা দেখেছেন বলতে না বলতেই একজনে মাইন্ড করে বসে আছে। আরে টয়লেটের কথা বলেতেছি। রিমিও তাই বল, হাত মিলাতে বলছি, রেগে। আচ্ছা, এই বলে হাত মিলালাম। সামনে তাকিয়ে দেখি নুসরাত আমাদের দিকে আসতেছে। ওকে রাগানোর জন্য বুদ্ধি বের করলাম। নুসরাত যখন আমাদের কাছাকাছি চলে আসল, তখনই রিমি, তোমার হাতগুলো তো খুব সুন্দর, একদম তুলার মতো শক্ত, সারা জীবন ধরে থাকতে ইচ্ছে করছে, এই আরেকটু শক্ত করে ধর না।
রিমি আমার কাণ্ড দেখে তো হতবাক। অধরা কি বলছো এসব? আমি ওকে চোখের ইশারায় নুসরাতকে দেখিয়ে দিলাম। ও নুসরাতকে দেখে বুঝতে পারল আমি এমন কেন করছি। আমি সত্যি বলছি, আমার তো আর ছাড়তেই ইচ্ছে করে না। রিমিতা আমার আর কি কি সুন্দর। আমি তোমার রূপের বর্ণনা আমার কাছে নেই, আমি যদি লেখক হতাম, তোমাকে নিয়ে ইয়া বড় গল্প লিখে ফেলতাম। রিমি তুমি সত্যি বলছো? তুমি আমাকে ভালোবাসো যে সেটা আগে বলো নাই কেন? রিমি আমার ভয় করতেছিল, যদি তুমি আমাকে ফিরিয়ে দাও। নুসরাত আমাকে পেলে তুই অন্য মেয়েদের সাথে পিরিতি করিস, চোখ তো লাল মরিচ হয়ে গেছে। আমি তোমার সিরিয়াল পরীক্ষার পর, এখন আপাতত এইটাকে দিয়ে কাজ চালায়। নুসরাত তোর কাজ আমি বের করছি, তুই শুধু দাঁড়িয়ে থাক। মুই পাগল নাকি? রিমি আমি গেলাম গুড বাই, বাবু উম্মমা। রিমিকে ফ্লাইং কিস দিলাম, আমাকে অবহেলা করা, এখন বুঝো আর চিপসের মন ফুল। রিমিওকে বাবু, উম্মমা। নুসরাত তোর উম্মাহ বের করছি দাঁড়া। আমাকে আর পায় কে? এক দৌড়ে রাস্তায়। হঠাৎ দৌড়াতে দৌড়াতে ভুল করে একটা কুকুরের লেজে পা দিয়ে দিলাম, সাথে সাথে কুকুরের গান শুরু ঘেউ ঘেউ। পাঠক ভাই ও বোনেরা আপনাদের জন্য নেক্সট পর্ব পড়ার জন্য সুযোগ রয়েছে, আপনাদের সবার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে, ওই গ্রুপে নেক্সট পর্ব আপলোড করা হলে সাথে সাথে গ্রুপের লিংক দেওয়া হবে, আর আপনারাও নেক্সট পর্ব পড়তে সুবিধা হবে, তাই যারা যারা এই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চান তারা আমাকে ইনবক্স করুন, গ্রুপের নাম এনআর স্টোরি। আমি তো ভয়ে শেষ, দিলাম দৌড়ের গতি বাড়িয়ে। এমা কুকুরটাও দেখি আমার পিছিয়ে নিচে। আমার দৌড়ের গতি আরো বেড়ে গেল। কুকুরের দৌড়ানি যারা খাইছেন তারা জানেন, কোন রকম বাড়ির সামনে এসে পড়লাম। পিছনে ফিরে দেখি কুকুরটা ফিরে চলে যাচ্ছে, আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। যখনই বাসার কলিং বেল বানাবো, তখন বোরকাওয়ালি মেয়ে যখন বউ। লেখক নাইমুর রহমান। পর্ব 14। কুকুরের দৌড়ানি খেয়ে কোনো রকম বাসার সামনে এসে পড়লাম। এসে হাঁফাতে লাগলাম। হালার পুতো কি দৌড়ানিটাই না দিল। হাঁফাতে হাঁফাতে কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর দরজা খুলে দিলে। আমি তো অবাক। কারণ শ্রদ্ধা ভাজন বোরকা ওয়ালি উর্ফে নুসরাত, আমার সামনে দাঁড়িয়ে। ও আমার আগে কেমনে আসল। আমি যে দৌড়েছি, তাতে প্লেন ও আমাকে ধরতে পারবে কিনা সন্দেহ। জানিনা পেতনিটা আমার আম্মুকে আমার নামে কি কি বলেছে। এগুলো ভাবছিলাম। তখনই নুসরাতও কি মশাই কুকুর দৌড়ানি কেমন দিল। এই রে শাকচুন্নিটা কেমনে জানল আমাকে কেন কুকুর দৌড়ানি দিবে। নুসরাতও কুকুরকে ইভটিজিং করছো তাই কুকুর দৌড়ানি দিছে। আমি কুকুরকে দৌড়ানি দিছি যে, একটু ভাব নিয়ে। নুসরাত আমি দেখছি তোকে কাকে দৌড়ানি দিছে। আচ্ছা আপনি এইখানে কেন? নুসরাত আমার শ্বশুর বাড়ি, আমি যখন ইচ্ছা তখন আসব। আমি আইছে শ্বশুর বাড়ি লক্ষ্মী বউ, আপনার শ্বশুর বাড়ি এইটা না, ভুল করে অন্য জায়গায় এসে পড়েছেন। নুসরাত সেটা তোকে বলতে হবে না। দেখেন আমি আপনার সব শর্ত মেনে চলছি, এখন আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন, আমি কিন্তু। নুসরাত আমি কিন্তু কি? আমি কিন্তু আপনার নামে ইভটিজিং এর মামলা করব। নুসরাত তুই আমার শর্ত মানতেছস তাই আমি খুশি হয়েছি, কিন্তু অন্য মেয়ের সাথে টাঙ্কি মারতে বলিনি। টাঙ্কি কেমনে মারে গো? নুসরাত দেখ মাথা এমনিতেই গরম, নুসরাত রাগ বাড়াইস না, দাঁড়া আন্টি থুক্কু ফিউচার শাশুড়ি আম্মা কেমনে বলি, যে তুই অন্য মেয়ের সাথে লুতুপুতু করতেছিস। এই রে আম্মুকে বলে দিলে তো এই জীবনে আর বিয়ে করা হবে না। বিয়ের আগেই তাকে আর কমু না। আমার এত বড় সর্বনাশ করবেন না আপা। নুসরাতও কি তুই আমাকে আপা বললি, চোখ দুটো হাঁসের ডিমের মতো করে ফেলল। না ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন। নুসরাত মাফ করতে পারি একটা শর্তে। বলেন। নুসরাত তুই কোন মেয়ের দিকে তাকাতে পারবি না, কোন মেয়ের সাথে কথা বলবি না। ওকে আমি রাজি, মেয়ের মধ্যে আপনিও পড়েন, আমি তো আপনার সাথে একদমই না। নুসরাতকে যাও রুমে যাও। হুম।
সামিয়া, আমারও খুব ইচ্ছে করে তোমার সাথে কথা বলতে, তোমার সাথে ঘুরতে, রাত জেগে কথা বলতে, কিন্তু তুমি যদি আমার তালে পড় তাহলে তোমার পড়ালেখা আর হবে না, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি যা করছি তোমার ভালোর জন্য করতেছি, মনে মনে ভাবতেছে। পাঠক ভাই ও বোনেরা, আপনাদের জন্য নেক্সট পর্ব পড়ার জন্য সুযোগ রয়েছে। আপনাদের সবার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে, ওই গ্রুপে নেক্সট পর্ব আপলোড করা হলে সাথে সাথে গ্রুপের লিংক দেওয়া হবে, আর আপনারাও নেক্সট পর্ব পড়তে সুবিধা হবে। তাই যারা যারা এই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চান তারা আমাকে ইনবক্স করুন। গ্রুপের নাম এনআর স্টোরি। এইভাবে দেখতে পরীক্ষা চলে এই কয়েক মাস ভালো করে পড়ায় পরীক্ষা অনেক ভালো হয়েছে। আল্লাহর রহমতে সবাই পরীক্ষা ভালোই হয়েছে। কিন্তু নুসরাতের সাথে একটা কথাও বলিনি, আজ পরীক্ষা শেষ। আজ আমি অনেক খুশি, কারণ নুসরাত আজ থেকে আমার হবে। আমি পরীক্ষা দিয়ে বাসায় চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে শুয়ে থাকলাম। চোখে ঘুম লেগে আসল। হঠাৎ কারো ডাকে আমার ঘুম নানুর বাড়ি চলে গেল। আমি চোখ খুলে দেখি নুসরাত। নুসরাতেই, তাড়াতাড়ি উঠো। আমি কেন? নুসরাত, আমরা ঘুরতে যাব। আমরা মানে? নুসরাত, আমি আর তুমি। আমি কেন আপনার সাথে যাব? নুসরাত, তোমার সাথে আমার কথা আছে, তাড়াতাড়ি উঠে রেডি হও। আমাকে আর কিছু বলতে না দিয়ে চলে গেল। আমি উঠে রেডি হয়ে নিচে এসে আমার চক্ষু চড়ক গাছ। কারণ নুসরাত আজ বোরকা পরেনি, আজ একটা নীল ড্রেস পরেছে, কিন্তু মুখ বাঁধা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। আমি তো ওর দিকে থেকে চোখ সরাতে পারছি না, ওকে আজ নীল ড্রেসে নীল পেতনি থুকু পরি মনে হচ্ছে। নুসরাত, কি দেখছো এভাবে, লজ্জা লজ্জা ভাব নিয়ে? আমি কিছু না। আম্মু আমার ছেলে বৌমার থেকে চোখ সরাতে পারছে না। এই যে কাজ সারছে, আম্মু সব দেখছে, মান সম্মান বিরিয়ানি হয়ে গেল। আম্মু, যা আর লজ্জা পেতে হবে না, ওকে নিয়ে ঘুরে আই। আমি হোম, আসো। তারপর আমি আর নুসরাত একটা পার্কে এলাম। এসে কিছুক্ষণ হেঁটে একটা বেঞ্চে গিয়ে বসলাম। আমি কিন্তু এখন পর্যন্ত ওর সাথে একটা কথাও বলিনি, যদিও ও কথা বলতে চেয়েছে। নুসরাত, নাইম, তোমার হাতটা দাও তো। আমি কেন? নুসরাত, দিতে বলছি দাও। আমি হাত বাড়িয়ে দিলাম। ও আমার হাতে একটা আংটি পরিয়ে দিয়ে। নুসরাত, আমিও তোমাকে ভালোবাসি, আমিও তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি, এতদিন তোমাকে আমার কাছ থেকে দূরে রাখার জন্য আমাকে ক্ষমা করে দাও, আমাকে তোমার এইখানে একটা ছোট করে জায়গা দিতে পারবে না, আমার বুকে হাত দিয়ে, আমাকে কি ভালোবেসে আপন করে নিবে, কেঁদে কেঁদে। আমি ওর কথা শুনে আমার খুব খুশি লাগছে। নুসরাতও, কি হলো, চুপ কেন? আমার উপর এখনো রেগে আছো? প্লিজ আমাকে মাফ করে দাও। আমিও তোমাকে ভালোবাসি, এই পাগলি কান্না থামাও। নুসরাত, সত্যি? আমি হুম, সত্যি, কিন্তু এতদিন অনেক কষ্টে নিজেকে তোমার থেকে দূরে রেখেছি, এখন সব কষ্ট উধাও, তোমাকে পেয়ে। তারপর নুসরাত সুজা আমাকে জড়িয়ে ধরল। নুসরাত, আমি তোমাকে আর কষ্ট পেতে দিব না। আমি এই ছাড়, সবাই দেখছে। নুসরাত তাড়াতাড়ি ছেড়ে দিল, লজ্জায় মাথা নিচু করে আছে। আমার কিন্তু সেরকম ফিলিংস হচ্ছিল, ওর ছোঁয়া পেয়ে। আচ্ছা, তোমার চেহারাটা কখন দেখাবা? নুসরাত, সামনের মাসের 2 তারিখ তো তোমার জন্মদিন। তুমি কেমনে জানলে? নুসরাত, 7টা 5টা না, আমার একটা মাত্র স্বামী, তার জন্মদিন আমি জানবো না তো কে জানবে? আমি হুম, বুঝলাম। নুসরাত, তোমার জন্মদিনে তোমায় একটা বড় ধরনের সারপ্রাইজ দিব, আর সেদিন আমি আমার চেহারা তোমায় দেখাবো। সারপ্রাইজটা কি? নুসরাত, সারপ্রাইজ ইজ সারপ্রাইজ। আমি ওকে। নুসরাত, আচ্ছা, যদি আমাকে দেখার পর আমাকে যদি তোমার ভালো না লাগে, তখন কি আমাকে দূরে পেলে দিবে? না রে পাগলি, তুমি যেমনই হও না কেন, আমার ভালোবাসা তোমার প্রতি একটুও কমবে না, আমি তোমার রূপ দেখে ভালোবাসিনি, আমি তোমার ওই মায়াবী আঁখি দুটিকে দেখেই তোমাকে ভালোবাসি। নুসরাত, তাহলে কথা দাও, সারা জীবন আমাকে ভালোবাসবে, এই হাতে আজীবন আগলে রাখবে। আমি হুম, কথা দিলাম, এ জীবনে আমি শুধু তোমার। তারপর নুসরাত যেটা করল,
সেটা না হয় পরের পর্বে জানবেন। বোরকাওয়ালি মেয়ে যখন বউ। লেখক নাইমুর রহমান। পর্ব 15। তারপর নুসরাত সুজা আমাকে জড়িয়ে ধরল। আমিও ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর, নুসরাতেই ছাড়। আমি কেন থাকনার ভালোই তো লাগতেছে। নুসরাত সবাই দেখতেছে। আমি সাথে সাথে ওকে ছেড়ে দিলাম। আপনারা তো জানেনই আমি একটু লাজুক টাইপের। নুসরাত আচ্ছা চল। আমি আচ্ছা, চল যাওয়া যাক, কিন্তু সারাটা পথ আমার হাত ধরে যেতে হবে। নুসরাত আচ্ছা চল পাগল কোথাকার। দুজনে পাশাপাশি হাঁটছি। আমি আচ্ছা নুসরাত তোমার পরিবার কি আমাদের সম্পর্কটা মেনে নিবে? স্বামী সব আমার উপর ছেড়ে দাও। আমি উম্মাই, একটা ছোট করে দিয়ে দিলাম। স্বামীয়া নাই? এটা কি করলে? আমি আমার বউ। ইয়ে দিলাম তাতে তোমার কি? নুসরাত হয়েছে তোমার সাথে কথায় পারবো না। তারপর যে যার যার বাসায় চলে আসলাম। দেখতে দেখতে আমাদের রেসাল্ট দিয়ে দিল। আমি আল্লাহর রহমতে অনেক ভালো করেছি, মিম মানে নুসরাতও ভালো করেছে। আমার রেসাল্ট ভালো হওয়ার পিছনে নুসরাতের ভূমিকা রয়েছে। দেখতে দেখতে চলে এল সেই দিন। আজ আমার জন্মদিন। বাড়িটা হালকাভাবে সাজানো হয়েছে। তেমন বড় করে অনুষ্ঠান করতেছে না। ঘরোয়া ভাবেই পালন করবে। আমার সবকিছু থেকে বেশি খুশি লাগতেছে। আজ নুসরাতর চেহারাটা দেখতে পাবো তাই। ইসস ভাবতেই মনটা নেচে ওঠে। তারপর, সন্ধ্যার পর থেকে মেহমান আসতে লাগলো। তেমন কেউ না আমাদের পাশের বাসার ভাড়াটিয়ারা। আমি রুমে শুয়ে আছি তখন আম্মু এসে বলল রেডি হয়ে নিচে যেতে। আমিও কিছু না বলে রেডি হয়ে নিচে চলে গেলাম। নিচে আসতেই সবাই একে একে উইস করতেছে, আর হাতে ইয়া বড় বড় গিফট ধরায় দিচ্ছে। তারপর এল আমার শ্রদ্ধেয় বজ্জাত থুক্কু ভালো মেম। মেম শুভ জন্মদিন। আমি ধন্যবাদ। মেমও আমার হাতে একটা গিফট ধরায় দিল। তারপর যে যার যার মতো কথা বলতেছে। আমি আমার মতো ঘুরে ঘুরে দেখছি। আমার চোখ জোড়া একজনকে খুঁজচ্ছে। আপনারা ভাবতেছেন আমি নুসরাতকে খুঁজতেছি তাই তো? তাহলে আপনারা ভুল ভাবছেন। আমি খুঁজতেছি মিমকে। মেম এইখানে আছে কিন্তু মিম কোথায়? যাই মেম থেকে জিজ্ঞেস করে আসি। যেই ভাবা সেই কাজ। আমি মিম কোথায় ওকে দেখতেছি না যে। মেমো গতকাল ওর নানুর বাড়ি গেছে। আমি কি আজ আমার জন্মদিন আর ও চলে গেল, এইটা মোটেও ভালো কাজ করেনি। মেমোর মামা জরুরি তলব করেছে তাই যেতে হয়েছে। তারপর আম্মু সবাইকে কেক কাটার জন্য ডাকলেন। আমরা সবাই গেলাম। আম্মুনে ধর কেক কাটা। আম্মু তোমার বৌমাকে পেলে কেক কেটে ফেলবে। আম্মু তাই তো আমি তো একদম ভুলে গেছি, ও এখানেও আসতেছে না কেন? এই তো আন্টি আমি এসে গেছি। সবাই তখন দরজার দিকে তাকায়। দেখি নুসরাত। আমি তো ওকে দেখে একদম হা হয়ে গেছি। নেবু ব্লো বোরকা, চোখে কাজল উপপ কি যে সুন্দর লাগছে বলে বুঝাতে পারবো না, এক বস্তা ক্রাস জমা করলাম। তারপর, নুসরাত হ্যাপি বার্থডে টু ইউ, বলে একটা কাগজে মোড়ানো গিফট দিল। আমি ধন্যবাদ, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। নুসরাত কিছু না বলে মাথা নিচু করে রইল। এইবার কেকটা কাট। তারপর আমি ফোন দিয়ে মোমবাতি নিবানোর সাথে সাথে সবাই একসাথে হাত তালি দিল। তারপর কেটে কেটে সবাইকে কাঁদিয়ে দিলাম। সবাইকে খাওয়ানোর পর, আমি নুসরাত এইবার তোমার সারপ্রাইজটা দাও না, আমি তো আর থাকতে পারছি না। নুসরাত হুম, এটেনশন প্লিজ, সবাইকে উদ্দেশ্য করে। তখন সবাই আমাদের দিকে তাকালো। নুসরাত তুমি নিজ হাতে এইবার আমার মুখটা খুলে দাও। আমি নুসরাত হুম তুমি। আমি আস্তে আস্তে ওর মুখের দিকে হাত নিয়ে যাচ্ছি, আমার হাত কাঁপছে, জানি না আমার জন্য কি অপেক্ষা করছে। তারপর আস্তে আস্তে ওর মুখের কাপড়টা খুলে দিলাম। কাপড় খোলার সাথে সাথে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি সাথে সাথে দু পা পিছে চলে গেলাম। আমি কাকে দেখছি, এত যারা, সামিয়া মিম কিভাবে হলো, নাই হতে পারে না। আমি মিম তুমি। তুমি এইখানে কেমনে? মিমোহম আমি, তুমি এতদিন যাকে ভালোবেসে এসেছ, সেটা আমি।
আমি না, এই হতে পারে না, আমি তো নুসরাতকে ভালোবেসেছি, রুমাকে না। আম্মু বাবা শান্ত হ, চুকে আমি সব বুঝিয়ে বলছি। আমি কিচ্ছু বোঝানোর দরকার নেই, তোমরা সবাই আমাকে টকিয়েছ, আজ এত বড় সারপ্রাইজ পাবো ভাবতে পারি নাই, তোমরা কেউ ভালো না, কি নিখুঁত অভিনয়টা না করলে বলিউডের অভিনেতাদের হার মানাবে। এই বলে সুজা ছাদে চলে এলাম। আজ নিজেকে খুব অসহায় লাগছে, আমার সাথে সবাই এমন না করলেও পারত, কি অপরাধ করছিলাম আমি, মিম যদি আমাকে ভালোবাসে তাহলে সরাসরি বলতে পারত, এত অভিনয় করার কি দরকার ছিল, এগুলো ভাবছিলাম। হঠাৎ কে যেন আমার পা জড়িয়ে ধরল। আমি নিচে তাকিয়ে দেখি মিম আমার পাশে ধরে কান্না করতেছে। আর, মিম প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে এভাবে কষ্ট দিতে চাইনি, একটু মজা করতে চাইছিলাম। আমি আমার পা ছাড়। মিমোনা আগে বল আমাকে ক্ষমা করেছ। আমি পা ছাড়, হুঙ্কার দিয়ে। ও ভয় পেয়ে তাড়াতাড়ি ছেড়ে উঠে দাঁড়ালো। আমি তোমরা কেউ ভালো না, আমাকে এভাবে ঠকালে। যাও, তোমার মুখ দেখতে ও ইচ্ছে করছে না। তখনই পিছন থেকে, আম্মু বাবা আমাদের ক্ষমা কর দে, আমরা ভাবতে পারিনি যে তুই এভাবে কষ্ট পাবি। আমি প্লিজ একা থাকতে দাও, তুমি আমার মা হয়ে আমার সাথে এটা করতে পারলে। আম্মু মিম যদি সরাসরি তোকে ভালোবাসার কথা বলতো, যদি তুই মেনে না নিতি সেই ভয়ে ও নুসরাত সেজেছে, মেয়েটা সত্যি তোকে খুব ভালোবাসে, আর ওর সাথে তোর বিয়ে ঠিক হয়ে আছে সেই ছোটবেলা থেকেই। আমি কি? না, এটা আমি মানি না। মেম বাবা আমাদের ক্ষমা করে দাও, আমার মেয়েটা তোমাকে না পেলে সত্যি মরে যাবে, আমি একজন মা হয়ে তোমার সামনে হাত জোড় করছি। মিমো তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে, আমি যেমনই হয় না কেন, আমাকে ছেড়ে যাবে না, আজীবন আমাকে ভালোবাসবে। আমি তাই বলে এভাবে ঠকাবে? মিমামরা তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসব করেছি, কিন্তু তুমি এতটা কষ্ট পাবে ভাবতে পারিনি, কেঁদে কেঁদে। এখন আমি কি করব? হঠাৎ আম্মু আমার হাত একটা তার মাথায় নিয়ে। আম্মু, তুই যদি মিমকে তুই মেনে না নিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। এই মুহূর্তে আমার কিছু করার নেই কারণ আমি আম্মুকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। তাই এখন মেনে নিতে বাধ্য। আম্মু, আমি তোমার সব কথা মানতে রাজি আছি, তবুও মরার কথা মুখে এন না। আম্মু, আমি জানি তুই আমার কথা ফেলতে পারবি না, আমার কপালে চুমু দিয়ে। আমি লাভ ইউ মা। আম্মু, কিন্তু এখন ওকে বউ করে আনবো না, আপাতত রেজিস্ট্রি করে রাখবো, যখন বিয়ের বয়স হবে তখন আনবো। আমি তুমি যা ভালো বুঝো, ততদিন না হয় জমিয়ে প্রেম করব। মেমকেও বাধা দিচ্ছে নাকি? আমি আচ্ছা মা, তোমরা যাও, ওর সাথে আমার কথা আছে। তারপর মা আর মেম থুক্কু শাশুড়ি আম্মা চলে গেলেন। এখন আমি আর মিম আছি শুধু। আমি এত সহজে তোমাকে মাফ করব না। মিম মানে, আমি আমাকে কষ্ট দেওয়ার শাস্তি তোমাকে পেতে হবে। মিমো, তুমি যা শাস্তি দিবে আমি সব মাথা পেতে নেব। আমি সত্যি তো। মিমো হুম। আমি বেশি কিছু না, আমাকে প্রতিদিন একটা করে লিপ কিস করতে হবে। মিমেইটা কেমন শাস্তি আবার? আমি এইটাই তোমার শাস্তি, এখন আমাকে মিষ্টি খাওয়াও। মিম দাঁড়াও, আমি নিচে থেকে নিয়ে আসি। আমি মিষ্টি তোমার কাছে আছে, নিচে যেতে হবে না। মিম যা দুষ্টু, সবার সামনে কিভাবে দিব? আমি এখানে তো আমি আর তুমি আর কেউ নেই। মিমকেন তুমি দেখতেছ না, তোমার পাঠকরা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, আমার লজ্জা লাগে না বুঝি? আমিও ভাইয়েরা এবং বোনেরা, আপনারা এখন আসতে পারেন, আপনাদের কারণে আমি আমার ফিউচার বউ এর মিষ্টি খেতে পারছি, আপনারা যে যার যার বাসায় চলে যান। আমিসবাই চলে গেছে, এইবার দাও। মিমাচ্ছা। শুরু হলো নতুন প্রেমের অধ্যায়। সমাপ্ত।